আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? কি খবর? সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? 20 তারিখ মনে আছে তো? কি অবস্থা, 20 তারিখের কথা বলে? ঠিক আছে। আমরা 18 তারিখে হচ্ছে মোবাইল টোবাইল সব অফ করে দিব। ঠিক আছে, সব নাম্বার টাম্বার ব্লক করে দিব। 18 তারিখ দেখবে কই থেকে কোন আত্মীয় স্বজন ফোন দেয়, সারা জীবন খবর রাখে না, আয়সা হচ্ছে যে 20 তারিখ ফোন দিবে। ফোন দিলে একটা ইয়া করবা, কলার টিউন ইয়া ইয়া করে দিবা, যে সেট করে দিবা। ঠিক আছে, এভাবে যে আপনার সহযোগিতার উপরে এই রেজাল্টটা ডিপেন্ড করতেছে। আপনি বিকাশে যত টাকা পাঠাবেন সেই অনুসারে রেজাল্ট আপডেট হবে। হ্যাঁ, এভাবে একটা কলার টিউন চেঞ্জ করে দিবা। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানাও। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? ওয়ালাইকুম আসসালাম। হুম। ইংল্যান্ড জিতবে নাকি আর্জেন্টিনা? আরে বাপ! না, আমি এখন কোনো দল করব না, কারণ আমি যেহেতু পড়াই, তাহলে ব্রাজিল আর্জেন্টিনা সব সাপোর্টারই আমার কাছে আছে। শুধু শুধু মার্কেট ইয়ে করে লাভ দেয়। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড শোনা যাচ্ছে? আজকে আমরা মজার একটা গল্প পড়বো। মানে এই গল্পে কি নাই? দুঃখ, আনন্দ, বেদনা, কষ্ট, সেকা খাওয়া, প্রেম করা, সব কিছু আছে এই গল্পের মধ্যে। ইভেন তোমরা যখন হচ্ছে যে কি বলবা, যে কলেজে যখন ভর্তি হবা, এই গল্পটাই হচ্ছে অনেক কলেজে 1 মাস ব্যাপী পড়ায়। ব্যাপক রোমান্টিসিজম এই গল্পের মধ্যে। টিচাররা, বিশেষ করে মহিলা টিচাররা যদি হয়, আরে বাপ রে বাপ, যেই মনের মাধুরী মিশায় পড়ায়, আমরা এতটা ওইভাবে পড়বো না। হ্যাঁ, এভরিথিং ওকে? আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে অপরিচিতা। অপরিচিতা। আচ্ছা, অপরিচিতা জিনিসটা কি একটু বুঝে নাও। অপরিচিতা মানেটা কি? ধরো ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তোমার জন্মদিনে উইশ করে নাই। ডোনাল্ড ট্রাম্প, এখন তুমি কি এটার জন্য কি আফসোস করবা? কখনোই আমরা আফসোস করব না। ডোনাল্ড ট্রাম্প কে যে আমার জন্মদিনে উইশ করবে? কিন্তু তোমার বন্ধু তোমার জন্মদিনে উইশ করে নাই, তাহলে এইটা তুমি আফসোস করবা কিনা? বা তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন তোমার জন্মদিনে উইশ করে না, এটাকে আমরা আফসোস করব না? তো তখন আমরা একটা শব্দ বলি, দেখেন, তুই আমার এত কাছে থেকেও দূরে চলে গেলি। মানে অপরিচিতা শব্দের মিনিংটা হচ্ছে, মানে আমাদের গল্প অনুসারে মিনিংটা হচ্ছে কি, কাছে থেকেও দূরে। যে কি কাছে থেকেও দূরে গেছে গা, একেই বলা হচ্ছে কি অপরিচিতা। আমরা এই গল্পের মধ্যে পাবো যে নায়ক নায়িকার মধ্যে বিয়ে হয়ে যায়, একবারে হয়ে যাচ্ছে 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 যে অবস্থা। এমন সময় কোনো একটা কারণে বিয়ে শাদী হইতেছে না, কোনো একটা কারণে। আমরা আবার এমনও পাবো যে নায়িকার বাবা বিয়ের জন্য রাজি, ঠিক আছে, নায়কও রাজি। নায়িকা কয়া ঘোড়ার ডিম, আমি এটার জন্য করব না বিয়ে। মানে এই যে বারবার কাছাকাছি এসে ক্লোজ আপের মতো, বুঝছেন, কাছে আসো করে যে দূরে সরে যাচ্ছে। এই জন্য এই গল্পের নামটা হচ্ছে অপরিচিতা, মানে কাছে থেকেও দূরে চলে যাওয়ার কারণে। ঠিক আছে, আল মামুন, আপনার নামটা বলছি, হ্যাঁ, আল মামুন। আচ্ছা, শুরু করি আমরা। গল্প টল্প, রবীন্দ্রনাথ ঠাকুর বেটা অনেক কিছু লিখছে। 1861 সালে বেটার জন্ম। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, ওনাকে বিশ্বকবি বলা হয়। সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের রচয়িতা। তারপর কি কি লিখছে জানি, 1284 সালে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসাবে উনি সার্থকতা অর্জন করেন। ওনার আরো কিছু ছোট গল্পের বই আছে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন, সে গল্প স্বল্প লিপিকা, গ্রন্থগুলোর নাম কি, সে গল্প স্বল্প লিপিকা। আর তার রচিত সর্বশেষ যে ছোট গল্পটা, এটার নাম হচ্ছে মুসলমানির গল্প। মুসলমানির গল্প, এই মুসলমানি মানে ওইটা মনে করে না, দেখেন, মুসলমানি মানে হচ্ছে মুসলমান সমাজ নিয়ে গল্প, ঠিক আছে। সোনাত্তরী ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ। এই যে কুষ্টিয়া চিনেন? কার কার বাড়ি কুষ্টিয়া? কারো বাড়ি আছে কুষ্টিয়ায়? হুম, গল্পটা পড়ছেন? হ্যাঁ, গুড, ভালো। কুষ্টিয়ার শিলাইদহে, এটা কিন্তু চিনেন কিন্তু অনেকে, কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালে হচ্ছে উনি সোনাত্তরী নামক একটা কাব্যগ্রন্থ লিখছে। তারপর হচ্ছে চোখের বালি, চতুরঙ্গ, তারপর কি শেষের কবিতা, অনেক কিছু লেখছে, একদিন মরে গেছে গা। আচ্ছা, আমরা এটা কোয়েশ্চেন করি, জিকে কোয়েশ্চেন, হ্যাঁ, দেখি পারে কিনা কেউ। বলে তো যে এই যে চতুরঙ্গ, এটাকে একটা খেলার নামও বলা হয়। কোন খেলার নাম চতুরঙ্গ? আচ্ছা, মাহফুজুর রহমানের বাড়ি কুষ্টিয়া, আচ্ছা ঠিক আছে। কেউ বলতে পারবে চতুরঙ্গ এটা কোন খেলার নাম? পোলাপান এখন বড় চালু, একটা কোশ্চেন করলে সাথে সাথে চ্যাট জিপিটির কোশ্চেন করে, ঠিক আছে।
কমেন্ট দেখতেছি বাবা, এখন এখন আমি যদি তোমাদেরকে না পড়ায় কমেন্ট দেখি সারাদিন, বলো কেমন হবে? যে হাই গাইস, লাইভটা শেয়ার করে দাও, লাইভটা দেখে নাও। চতুরঙ্গ, দেখি কেউ বলতে পারবে? এই দাবা খেলা, ফাহিম আহমেদ, রাইট। দাবা খেলার নাম হচ্ছে চতুরঙ্গ, দেখছো একটা সুন্দর একটা গার্ড, এই যে আলিফ, গার্ড। দাবা খেলার নাম হচ্ছে চতুরঙ্গ। আচ্ছা আমি বুঝি না, একটা জিনিস খেয়াল করো, মানে দাবা খেলার এই কনসেপ্টটা কোত্থেকে আসছে যে মন্ত্রীর হাতে সব পাওয়ার, রাজার হাতে কোনো পাওয়ার নাই? মানে কনসেপ্টটা একটু চিন্তা করছো তোমরা? কেউ গোপাল ভাঁড় দেখো? হুম, গোপাল ভাঁড় দেখো, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের মধ্যে যায় দেখো যে রাজা কৃষ্ণচন্দ্র একটা বলদা, তো বলদা রাজা হইলো কেমনে? অথচ গোপাল চালাক, বা মন্ত্রী হয়েছিল বাটপার, ঠিক আছে? এরপর দেখা যে দাবা খেলার মধ্যে, আমরা যে দাবা খেলার মধ্যে দেখো যে এই কনসেপ্টটা যে কোত্থেকে আসলো, যে কি, যে মন্ত্রী কি করতেছে, তার হাতে সব পাওয়ার আছে, রাজার হাতে কিন্তু কোনো পাওয়ার নাই, ঠিক আছে? আসলেও কিন্তু এমনই দেখো যে সব জায়গায় কিন্তু পাওয়ার কিন্তু মন্ত্রীর হাতে থাকে, রাজার কোনো পাওয়ার থাকে না সাধারণত, ঠিক আছে? যাক, এটা কি কারণে জানি না। আচ্ছা, 1941 সালে 7ই আগস্ট, এই যে 22শে শ্রাবণ, স্যার এটা মনে রেখো, হ্যাঁ, 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে উনি মরে গেছে, শেষ। এরপর দেখো আমরা আরো দেখি, আমরা আরো কিছু দেখি সংশয়মূলক তথ্যাদি। স্যার আমরা এই জিনিসটা পরে পড়বো, কারণ আমরা তো গল্প পড়েই নাই, তো যেহেতু গল্প পড়ি নাই তাহলে সংশয়মূলক তথ্যাদিগুলো এখন নাও জানতে পারি আমরা। হ্যাঁ, আমরা মূল গল্পে চলে যাচ্ছি। দেখো তোমাদের জন্য কি কি রাখছি, দেখো আর কি কি রাখছি। এভিন দেখো এই যে ইউটিউব লিঙ্কও রাখছি, দেখছো? এই দেখো, এই যে আন্দামান দ্বীপ, আন্দামান দ্বীপ দিয়ে পরে একটা ইউটিউব লিঙ্কও রাখছি, তোমাদের কি ইউটিউব দেখার প্রতি করছি না? শোনো, আমাদের হচ্ছে বাংলা ক্লাসগুলো, বাংলা, জিকে, ইংলিশ, সাধারণ জ্ঞান সব মিক্সড আপ ক্লাস হবে। এখানে যদি তুমি দুই একটা তথ্য যদি বেশি জানতে পারো তাহলে কি তোমার সমস্যা আছে বলো? যেমন মজার বিষয় দেখো, এই যে আন্দামান দ্বীপের একটা কথা বলা হচ্ছে। আন্দামান দ্বীপ হচ্ছে এমন একটা দ্বীপ যেখানে কোনো কারাগার নাই, ঠিক আছে? মানে কারাগার ছিল না, ব্রিটিশরা হচ্ছে দ্বীপে নির্বাসন করছে। তো ওইটার একটা সুন্দর একটা ভিডিও আছে, ওই জিনিসটা হচ্ছে আমি এখানে ইয়ে করে দিছি, ওই জিনিসটা। আচ্ছা, তারপর দেখো আরো বিষয়, বিভিন্ন চরিত্র কর্ম, কি কি চরিত্রগুলো আছে আমাদের দেখো। অনুপমের বাবা একটা চরিত্র, অনুপমের বাবা, সে এককালে গরিব ছিল, ওকালতি করিয়া প্রচুর টাকা পয়সা কামাইছে, ওকালতি করিয়া মৃত্যুতেই তিনি হাঁফ ছাড়িয়া বাঁচেন। মৃত্যুতে হাঁফ ছাড়িয়া বাঁচা মানে বুঝছেন, মানে ওনার প্রথম বিশ্রাম কখন দেখা দিছে? মরার মাধ্যমে হচ্ছে কি ইয়া হয়েছে, মরার মাধ্যমে। অনুপমের মা, অনুপমের মা কি করতেছে দেখেন, মায়ের হাতে অনুপম মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, এই জন্য অনুপমরা যে ধনী এই কথা তিনিও বলেন না, অন্যদেরকে ভুলতেও দেন না। তারপর দেখো, মানুষের কাছ থেকে দূরে দূরে থাকাটা হচ্ছে তার অভ্যাস, মানুষের কাছ থেকে দূরে দূরে থাকাটা অভ্যাস। সমাজের লোক অনুপমের অপমানের কথা ভুলে গেলে আবার অনুপমের একটা বিয়ে দিবে, এই চিন্তাটা সে করে, ঠিক আছে? অনুপম অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইয়ের মতো শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা দিছে। এরপর আরো চরিত্র, মামা, হরিশ, বিনুদা, শম্ভুনাথ সেন, দুনিয়ার অনেক চরিত্র আছে, ঠিক আছে? দুনিয়ার অনেক চরিত্র আছে, ঠিক আছে? স্যার কমেন্ট চেক করা হইতেছে, চিন্তা করো না, কমেন্ট চেক করা হইতেছে। যাদের ওই ব্যাপারে শুনতে সমস্যা হয় তারা বের হয়ে আবার ঢুকবে, ঠিক আছে? তাহলে হবে। ওকে, আমরা মূল গল্পে চলে যাচ্ছি স্যার, রেডি? মূল গল্পে চলে যাচ্ছি। সুন্দর একটা রোমান্টিক গল্প। হ্যাঁ, ওকালতি মানে, মানে উকিল ছিল না, উকিল, উকিল আইনজীবী এদেরকে বলা হচ্ছে। আচ্ছা, রেডি স্যার? আজ আমার বয়স 27 মাত্র। এ আমারটাকে, আমারটা হচ্ছে অনুপম, অনুপমের কথা বলতেছে, তার বয়স হচ্ছে মাত্র 27 বছর মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়। আচ্ছা বলো তো, 27 বছরকে কি আমরা অনেক এক্সপিরিয়েন্সড লোক বলি আমরা 27 বছরের কাউকে? না, আমরা ধরি হচ্ছে বাচ্চা মানুষ, যুবক মানুষ, এই টাইপের। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, মানে এই জীবনটা কি হিসাব মতে অনভিজ্ঞ এই জীবনটা, ঠিক আছে? না গুণের হিসাবে, গুণের হিসাবেও কি জীবনটা বড় না, মানে কর্মদক্ষতা কিংবা অভিজ্ঞতা কোনো দিক থেকেই 27 বছর কি না অনেক বড় বিষয় না, ঠিক না? ধরো তোমাদের বয়স এখন কত? তোমাদের বয়স হচ্ছে ধরো সর্বোচ্চ 16 বছর, 17 বছর। এখন তোমরা যদি মুরব্বীদের সাথে কথা বলতে চাও, আমার বয়স এখন 16, তো কি হয়েছে? তোর বয়স হলে কি হয়েছে? তুই কি এখন বলার মতো কিছু হয়েছে? মানে এক্সপিরিয়েন্স বলার মতো কি কিছু না? 50 বছর না হলে তো এক্সপিরিয়েন্সই বলা যায় না। তো এটাই বলতেছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, মানে কর্মদক্ষতা কিংবা অভিজ্ঞতা কোনো দিক থেকে এই বয়সটা তেমন একটা বড় না। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে, কারণ
এইটা আমাদের একটা যৌবনকাল না, বলেন তো? একটা না, আমাদের যৌবনকাল তো একটাই, এটা তো আমাদের যৌবনকাল। তো যৌবনকালটার মধ্যে আমাদের যে ঘটনাগুলো ঘটে সেটাই তো আমাদের জীবন, সারা জীবন সাফার করতে হয় বা সারা জীবন কি করতে হয়, যে উপকার পেতে হয়, ঠিক না? ধরো বিয়ে শাদী কোন বয়সে হয় বলো তো? কি যৌবনকালে হয় না বুড়াকালে হয় সাধারণত? কি বিয়ে শাদী কোন কালে হয়? এখন বিয়ে শাদী হওয়ার পরে যদি ভালো যদি হয়, তাহলে এই যৌবনকালের সম্পদটা কি সারা জীবনের জন্য কাজে লাগলো। আর যদি খারাপের জন্য হয়, তাহলে এই যৌবনকালের দুঃখটা কি সারা জীবন পোহাইতে হবে। এই টাইপের, ঠিক আছে? এটাই বলতেছে দেখো, এই জীব তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমর আসিয়া বসেছে। স্যার, ফুলের সার্থকতা কখন? যখন বুকের উপর ভ্রমর এসে বসে। ফুলের সার্থকতা হচ্ছে যখন তার বুকের উপর ভ্রমর এসে বসে, ঠিক আছে? মানে ভালোবাসার স্পর্শ, এটাই বলতেছে। এবং সেই পদক্ষেপের ইতিহাস, মানে এই ফুল বসার কারণে তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়াছে। মানে ফুল বসার কারণে, তোমরা বায়োলজিতে পড়ছো নাকি পরাগায়ন টরাগায়ন কি কি জানি শুনছো না? ওই টাইপের, যে ভ্রমণের মাধ্যমে পরাগায়নের কি কি জানি, এটা বলতেছে দেখো, যে ইহা সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। এই দেখো আমি এখানে ব্যাখ্যা করে দিছি, ভ্রমর যেমন ফুলের উপরে বসলে ফুলে এক ধরনের শিহরণ জাগে, তেমনি কল্যাণীর আগমনে, এখানে নায়িকার নাম হচ্ছে কল্যাণী, কল্যাণীর আগমনে অনুপমের মনের ভিতরে কি একটা প্রেমের অনুভূতি জেগে উঠছে, ঠিক আছে? এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়াছে। ফলের মতো গুটি বলতে বোঝাচ্ছে হচ্ছে ভালোবাসার স্থায়ী রূপ, ঠিক আছে? ভালোবাসার স্থায়ী রূপ, এটাই বলতে দেখো, ভ্রমর উড়ে চলে গেল, ফুলের বুকে তার বসার যে চিহ্ন বা পদক্ষেপের ইতিহাস রয়ে যায়, তার মুছে না, সেটাই কালক্রমে কি হয়, ফলে রূপ নেয়। সোজা বাংলায় বলতে গেলে যৌবনকালে যে প্রেমে পড়ছিল, এই প্রেমের কথাটা সে কখনোই ভুলতে পারে না। বুঝা গেছে? কি মারা ব্যাপক রোমান্টিক এখানে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, এ প্রেমের ইতিহাস তো অবশ্যই কি আকারে ছোটই থাকে আমাদের, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাকে ছোট করিয়া লিখিব। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, মানে ছোটকে যারা অবমূল্যায়ন করেন না, ছোটকে কি করতে নাই, সবসময় ছোটকে অবমূল্যায়ন করতে নাই, ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, তারা ইহার রস বুঝিবেন। তাহলে অপরিচিতা গল্পটা পড়ে কারা আনন্দ পাবে বলতো? যারা কি ছোটকে অবমূল্যায়ন করে না, ঠিক আছে? তারাই হচ্ছে কি এই অপরিচিতা গল্পটা পড়ে আনন্দ পাবে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতার কথা বলতেছে, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাই আছি, চুকাই আছি মানে শেষ করছি। এই দেখছো পাবলিক ইউনিভার্সিটি চান্স পায় নাই, বলছে কি কলেজে পাশ করছে, দেখছো? পাবলিক ইউনিভার্সিটি চান্স পায় নাই, তোমাদের মতো মেধাবী না। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাই আছি। ছেলেবেলায়, ছেলেবেলায় আমার আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইছে। হ্যাঁ রে, কি কয়, ওর সাথে কার সাথে তুলনা দিছে? শিমুল ফুল। এই শিমুল ফুল দেখছো কেউ? শিমুল ফুল কেরামতালিরা। অবমূল্যায়ন মানে হচ্ছে অপমান করা, মানে কি করা, যে মূল্য না দেওয়া, দাম না দেওয়া, এবার বুঝছো, কেয়ার না করা, শিমুল ফুল। এই দেখো, এই দেখো, এই জিনিসটা দেখছো, এই যে আচ্ছা এটা হচ্ছে মাকাল ফল, দেখছো দেখতে কি সুন্দর না, একবারে টসটসা, ঠিক আছে? দেখতে কিন্তু অস্থির, কিন্তু মাকাল ফল না খাওয়া যায় না, মাকাল ফল হচ্ছে খাওয়া যায় না, ঠিক আছে? দেখতে সুন্দর কিন্তু কি কোনো কাজের না। সেম এই দেখো, এইটা হচ্ছে শিমুল ফুল। তোমরা টাঙ্গুয়ার হাওড়ের কাছে কারো বাড়ি থাকলে বলতো শিমুল বাগান আছে টাঙ্গুয়ার হাওড়, এই ফুলটা দেখতে সুন্দর কিন্তু এর কোনো সুঘ্রাণ নাই। এটাই বলতেছে দেখো, যে শিমুল ফুলটাকে এর বৈশিষ্ট্য হচ্ছে এত সুন্দর রূপ থাকা সত্ত্বেও এই ফুলের কোনো গন্ধ বা সুবাস নাই। সেম ভাবে দেখো মাকাল ফলটাকে কেন বলতেছে, এটা দেখতে চমৎকার লাল টকটকে, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় সুস্বাদু ফল, কিন্তু আসলে কি রে কোনো সুস্বাদ স্বাদ নাই। বুঝে গেছে বিষয়টা? একবারে প্র্যাকটিক্যাল, শিমুল ফুল আর মাকাল ফল দেখা দিচ্ছে তোমাদেরকে। আমার সুন্দর চেহারা লয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইছিলেন। তাহলে কি করতো পণ্ডিত? বিদ্রুপ করতো। বিদ্রুপ মানে বুঝো তো, টিটকারি বুঝো, টিটকারি করে কি, ওই যে আমরা দেখবো অনেক সময় বলে মাম্মাস ভয়, বা তারপর কি কাজ কি কি জানি আছে না, যে ঠাড়া পড়া সুন্দরী রান্নাঘরে গেলে কালো হয়ে যাবো, এরকম আমরা সময় টিটকারি করি না, এই টাইপের। হ্যাঁ, বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, ছোটবেলায় যখন এগুলা বলতো না, এগুলা করে কি বড় লজ্জা পাইতো ওই সময়। বয়স হইয়া এই কথা ভাবিয়াছি,
যদি জন্মান্তর থাকে, কি বলা হচ্ছে, যদি জন্মান্তর থাকে। জন্মান্তর মানে হচ্ছে পুনর্জন্ম। হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে না যে পুনর্জন্ম হওয়া, এটা বলতেছে যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ ও পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার অমনি করিয়া প্রকাশ পায়। কি বলতেছে এখানে, কি বোঝাচ্ছে? এখানে লজ্জাহীনতা বোঝাচ্ছে। লজ্জাহীনতা। কেন লজ্জাহীনতা? ধরেন, হ্যাঁ, ধরেন মেয়েরা বা ছেলেরা, ধরেন আমাদের মায়ের চোখে জমিদার কারা বলতো? আমাদের মায়ের চোখে জমিদার কারা? জমিদার হওয়ার জন্য আমাদের টাকা পয়সা খুব বেশি দরকার নাই। আমরা ঘুমে যদি একটু দেরি করে উঠি তাহলে কি আমরা জমিদার? আমাদের মারা বলে জমিদার, ঘুমের থেকে উঠছে, বলি না? এখন ধরেন আপনার মা হচ্ছে আপনার বকে সারাদিন জমিদার বললা, ঠিক আছে, বা কোনো কাজ ক্লাস করস এই জন্য বলে জমিদার। তা আপনি করে ঠিক আছে, আমি তো জমিদার, কোনো কাজ করুম না, থাক। মানে অনুপমের কথাটা কি, যে আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা দিছে। ভালো কথা, আমার তো কাজ করতে হয় নাই। তো এটাই বলতেছে যদি পুনর্জন্ম থাকে, আমি এটাই দোয়া করি যে আমাকে মানুষ বিদ্রুপ করুক, কিন্তু কাজ যে করতে হইতেছে না, এটাই আমার জন্য অনেক কিছু। কথাটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো বিষয়টা? আমাকে যে কাজ করতে হইতেছে না, এইটাই আমি চাই। মানুষ প্রয়োজন আমাকে টিটকারি করুক, মজা করুক, ব্যঙ্গ করুক, যা ইচ্ছা তা করুক, এটাই বলতেছে। ঠিক আছে? আচ্ছা, আরেকজন আছে আসলে জমিদার, ওর নামই নয় জমিদার। আচ্ছা, পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমন করিয়ে প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, গরিবস, ওকালতি কৃতিতে তিনি প্রচুর টাকা কামাইছেন। ওকালতি বুঝেন তো? আইনজীবী বুঝেন তো? লয়ার, হ্যাঁ, লয়ার বলে অনেকে, আবার বিকৃতি করে বলে লায়ার, যাই হোক। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। কারণ টাকা কামাইছে ঠিকই, কিন্তু টাকা ভোগ করার সময় পায়নি। তোমরা একটা গান শুনু গিয়ে যায় না, যে এরকম যে এক পুরুষে গড়ে দন আরেক পুরুষ খায়, হ্যাঁ, আরেক পুরুষ এসে দেখে খাবার কিছু নেই। স্যার, স্বরূপ শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। স্বরূপ শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, এটা তো বুঝতেই হবে, খারাপ রূপ আর ভালো রূপ। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়লেন সেটাই তার প্রথম অবকাশ। তাহলে মৃত্যুর মাধ্যমে কি হয়েছে? উনি কর্মব্যস্ততা থেকে মুক্তি পাইছে। মৃত্যুর মাধ্যমে কি কর্মব্যস্ততা থেকে মুক্তি পেয়েছে, এটা বলছে। আচ্ছা, তারপর কি বলতে দেখেন, তখন আমার বয়স অল্প। কখন বলেন তো? বাবার মৃত্যুর সময়। যখন বাবার মৃত্যু হয় তখন তার কি বয়স? অল্প, মানে অনুপযুক্ত বয়স। মার হাতেই আমি মানুষ। তার মানে অনুপমের মা সম্পর্কে আমরা বুঝতে গিয়ে সে খুব স্ট্রাগল করা। অনুপমের মা, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তার মানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারে, ঠিক না? নিম্নবিত্ত। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না, আমাকেও ভুলিতে দেন না। এটা মানে বুঝেন? এটার মানে হচ্ছে স্যার, চাল চলনে অর্থবিত্তের অহংকার। চাল চলনে অর্থবিত্তের অহংকার, এটার মানেটা বুঝো। এটা হচ্ছে যে হঠাৎ করে কোনো গরিব মানুষ যদি বড়লোক হয়ে যায় না, এমন একটা ভাব নিয়ে চলে, মানে সে ম্যাচ করতে পারতেছে না। নেভার মাইন্ড, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তোমাদের দেখবা যে কোনো বংশীয় লোক টোক যদি আমেরিকায় যায়, তা 2-4 বছর যদি আমেরিকা থাকে, সে বাংলাদেশে আচ্ছা স্যুট করতে পারে না। বালু, গন্ধ, পানি ইত্যাদিতে। ভাই, তুই বড় হইছ কোন জায়গায় থেকে? কি, তুই বড় হইছ বাংলাদেশে, তোর জীবন যৌবন সব কাটছে বাংলাদেশে, তুই মোটে 2 বছর লেগে আমেরিকায় গেছ, আর এখন এসে তোর কাছে এগুলো সব অসহ্য লাগতেছে। তো এটাই অনুপমের মায়ের অবস্থা হচ্ছে সেম এরকম, মানে গরিবের ঘরের মেয়ে হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, ঠিক আছে? এখন কি তার কিছুই আর সহ্য করতে পারে, চাল চলনে কি অর্থবিত্তের একটা অহংকার দেখা দিতেছে। হ্যাঁ, এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ। কোলে কোলে মানুষ বলতে বোঝাচ্ছে অতি আদরে, অতি আদরে মানুষ, ঠিক আছে? কোলে কোলে মানুষ বোধ করি শেষ পর্যন্ত আমার কি পুরাপুরি বয়সই হইল না। পুরাপুরি বয়সই হইল না মানে পরমুখাপেক্ষী। পরমুখাপেক্ষী মানে বুঝো, মানে যেখানেই যাক না কেন, মায়ের কাছে, বাবার কাছে, অমুকের কাছে, ঠিক আছে, এই ধরনের লোকের কাছে কি করতে হয়? তার জ্ঞান নিতে হয়, অনুমতি নিতে হয়, ঠিক আছে? ধরো ছোটবেলায় মনে আছে সব কিছুর মধ্যে কি এখন তোমরা তোমার মায়ের অনুমতি নাও, তোমার বাবার অনুমতি নাও? বলো, সব কিছুর মধ্যে না। ছোটবেলায় নিছো, কিন্তু এখন কি নাও? নাও না। এটাই বলতেছে দেখেন, বোধহয় শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না, মানে পরিপক্কতা বা ম্যাচুরিটি হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা, গজানন মানে হচ্ছে গণেশ, আর কার্তিক মানে ছোট ভাই যারা হচ্ছে কার্তিক, মানে বোঝাচ্ছে কি পরম নিশ্চিত বা ঐশ্বর্যে লালিত একটা সুদর্শন বালক।
ঐশ্বর্যে লালিত একটা সুদর্শন বালক, ঠিক আছে। এই দেখো এই দেখছো এই যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, ঠিক আছে। এই দেখছো কি সুন্দরে আরামে বসে আছে, আর এত বড় হওয়ার পরও কি এরকম আরামে বসে আছে, মানে এটা অনুপম বলতেছে নিজেকে। এবার দেখ বলতেছে আমার আসল অভিভাবক আমার মামা, তাহলে কর্তৃত্বটা কার জন্য? এই এটা নাকি কঠিন লাগতেছে। ঐশ্বর্য মানে বুঝো না, ঐশ্বর্য মানে টাকা পয়সা, টাকা পয়সা। এই আমি কই এটা নাকি কঠিন লাগতেছে, আমি তো অবাক হয়ে গেলাম, বাংলা কঠিন লাগে। কমেন্টের দিকে না তাকায় ক্লাসের দিকে তাকাও, ঠিক আছে। আমার আসল অভিভাবক আমার মামা, তাহলে কর্তৃত্বটা আসলে কার বলতো? মেইন কর্তৃত্বটা কার? মামা। স্পেশালি যৌথ ফ্যামিলির মধ্যে যদি আমরা দেখি, হ্যাঁ, যৌথ ফ্যামিলির মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবা কি চাচা মামা বা কারো না কারো একটা কর্তৃত্ব থাকে না, এটাই বলতেছে। আমার আসল অভিভাবক মা, তিনি আমার চেয়ে বড়, জোর 6 বছরের বড়। এই আচ্ছা বলো তো, 6 বছরের বড় এটা আমরা কাউন্ট করি? মানে 6 বছরের বড় হলে তো আমরা তুই তুকারি করে ডাকি না 6 বছরের বড়। কিন্তু দেখেন অনুপমের চেয়ে তার মামা মাত্র 6 বছরের বড়, অথচ সে নাকি কর্তৃত্ব, মানে পুরো সংসারের কর্তৃত্ব তার কাছে, পুরো সংসারের দায়িত্ব তার কাছে, ঠিক আছে। তারপর দেখো কিন্তু ফলগুর বালির মতো, স্যার ফলগুর বালি এটা কি, এটা একটু বুঝে নাও ফলগুর বালি। এই দেখো একটা নদী দেখতেছো, দেখছো এই যে একটা নদী, এই নদীর এই যে উপরে আমরা বালি দেখতেছি না, কিন্তু জানো এটা খুঁড়লে পানি। এই যে এটা হচ্ছে ফলগুর বালি একটা ইয়া, মানে উপরে বালি নিচে হচ্ছে পানি, এটাই বলতেছে। দেখো এই যে ফলগুর বালির মতো, ফলগুর বালি মানে হচ্ছে অন্তঃসলীলা, অন্ত মানে হচ্ছে নিচে, মানে যার ভিতরে পানি। ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া নিয়েছেন। শুষিয়া নেওয়া মানে বুঝো, শুষিয়া নেওয়া মানে হচ্ছে কি যে কর্তৃত্ব, পুরোপুরি কর্তৃত্ব তার কাছে, পুরোপুরি কর্তৃত্ব কার? মামার কাছে, পুরো কর্তৃত্ব। তাহাকে না খুঁড়িয়া মানে তাকে না খুঁড়ে, ধরো আমি যদি এখান থেকে যদি পানি নিতে যাই তাহলে বালুগুলা খুঁড়তে হবে না, চোরাবালি টাইপের বালু খুঁড়তে হবে না। ঠিক এরকম ভাবে মামার কথা বলতেছে, তাহাকে না খুঁড়িয়া মানে মামাকে না জানায়া এখানকার এক গন্ডুস, গন্ডুস মানে এই বিন্দু মাত্র, গন্ডুস মানে আমরা বলতে পারি হচ্ছে বিন্দু মাত্র। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুস রস পাওয়ার জো নাই। জো শব্দের অর্থ হচ্ছে উপায় নেই, জো শব্দের অর্থ হচ্ছে উপায়, ঠিক আছে। জো শব্দের অর্থ হচ্ছে উপায় নেই। এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না, বুঝতে পারছো দায়িত্বহীনতাটা কি পর্যায়ে। যে অনুপম কি বলতেছে, আমার আসল অভিভাবক হচ্ছে কি আমার মামা, ঠিক আছে। সুতরাং আমার জন্য মানে যেহেতু আমার আসল অভিভাবক আমার মামা, তাহলে কি তার অনুমতি ছাড়া কিছুই হয় না। এই জন্য আমার কোনো নিশ্চিত কোনো ভাবনা নেই। ধরো তোমার ক্ষেত্রে যদি বলি, এবার এই যে ছেলেরা যারা আছো, আচ্ছা বলো তো এখন তোমার অভিভাবককে তোমার বাবা, সংসারে যা লাগবে টাকবে সবকিছুর দায়িত্ব কার? তোমার বাবার। তোমার কি দায়িত্ব আছে? নাই, এই জন্য তুমি নিশ্চিন্তে বসে আছো। ঠিক অনুপমের কথাটা হচ্ছে এরকম যে আমার আসল গার্ডিয়ানকে আমার মামা, সেই সব কিছু দেখাশোনা করে, আমার কি কোনো চিন্তাই করতে হয় না। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ। তাকে না খুঁড়িয়া, আরে ভাই খুঁড়া বুঝো না, খুঁড়া গর্ত করা, বুঝছে এবার গর্ত করা। তাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুস রস পাওয়ার জো নেই, এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। দেখছেন কি আত্মবিশ্বাস তার, সে বিয়ে শাদী করবে তো কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন সে কি সৎপাত্র। কেন? তামাক পর্যন্ত খায় না, সিগারেট খায় না। ওই সময় সিগারেট খাওয়াটা বা তামাক খাওয়াটা ন্যাচারাল একটা বিষয় ছিল। তে বলতেছে আমি যেহেতু সিগারেট পর্যন্ত খাই না, এই জন্য কন্যার বাবা হচ্ছে আমাকে সাপোর্ট করবে, স্বাভাবিক। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তা আমি নিতান্তই ভালো মানুষ। এটা কি বোঝাচ্ছে? ঝঞ্ঝাট মানে ঝামেলা, ঝঞ্ঝাট শব্দের অর্থ হচ্ছে ঝামেলা। তাহলে অর্থটা কি হচ্ছে বলতো? ভালো মানুষ হওয়ার কোনো ঝামেলা নাই, এই জন্য আমি নিতান্ত ভালো মানুষ। মানে আমি স্বভাবতই ভালো মানুষ, বা আমি এমন একটা পরিবেশে আছি আমার খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। কথাটা কি বুঝতে পারছো? যে আমি এমন একটা পরিবেশে আছি যে আমি কি খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি তাকে প্রোটেকশন দিচ্ছে কে? তার মা, মামা, অন্যরা তাকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে বলো তার কি খারাপ হওয়ার কোনো সুযোগ আছে? কখনোই না। এটাই বলতেছে ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে। আমি কার আদেশ মেনে চলি? মায়ের আদেশ। মায়ের আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে।
বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। এটা একটু বুঝে নাও এটা। আচ্ছা বলো তো, এই যে এখন যারা ছেলেরা মেয়েরা আছো, হ্যাঁ, এই যে এখানে যারা ক্লাস করতেছো, সত্যিকার অর্থে বলো তো, তোমরা কি এখন সব মানে বাবা মার সব কথাকে এখন মেনে চলো? বলো। নিরুপদ্রব মানে ঝামেলাহীন, নিরুপদ্রব মানে ঝামেলাহীন। কি কোনো এখন কি সব কথাগুলো মেনে চলো? সব কথা মেনে চলো না। তো এটা বলতেছে দেখেন, বয়সের সাথে সাথে একটা ম্যাচুরিটি আসে কিনা বলো তো। তুমি যখন ছোট ছিলা সব কিছু মা বাবার সাথে শেয়ার করতা, এখন যখন বড় হইছো সব কিছু কি বাপ মার সাথে শেয়ার করো? কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত বিষয় থাকে না? এইটাই বলতেছে দেখো, অনুপম এত বড় হয়ে যাওয়ার পরও মানে সে বিয়ে শাদী করবে, তো এত বড় জয় হওয়ার পর কি বলতেছে যে মায়ের আদেশ মানিবার চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতাই আমার নেই, আমি মায়ের আদেশের বাইরে যাইতে পারবো না, আমার পিঠে ঠিক করে ফেলবে। অন্তপুর, অন্তপুর মানে ঘরের মহিলা, অন্তপুর মানে হচ্ছে ঘরের মহিলা, ঠিক আছে, ঘরের মহিলাদের কথা বলতেছে। অন্তপুরে শাসনে চলিবার মতো করেই আমি প্রস্তুত হইছি, মানে মেয়েদের কথা মেনে চলার মতো আমি প্রস্তুত হইছি। আমি সবসময় কি করি? মেয়েদের কথা মেনে চলি, মেয়েদের কথা মেনে চলি, ঠিক আছে, এটাই বলতেছে। অন্তপুরে শাসনের মতো করে আমি প্রস্তুত হয়েছি, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন। স্বয়ংবরা মানে বুঝো? স্বয়ংবরা মানে হচ্ছে যে নিজের বর পছন্দ করে, যিনি নিজের জামাই পছন্দ করে, নিজেই জামাই পছন্দ, জামাই পছন্দ। আচ্ছা এখনকার সময় আমরা দেখি না যে মেয়েরা মতামত দেয় যে কার সাথে বিয়ে হবে নাকি না হবে। আগের দিনে কিন্তু এই জিনিসগুলো সাধারণত ছিল না, মানে বাপে কইতো তোর শুক্রবারে বিয়া, কার সাথে বিয়া, বিয়ার দিন দেখবি, এই টাইপের, ঠিক আছে। স্বয়ংবরা বলা হয় যে মেয়ে নিজের জামাই নিজে পছন্দ করে নেয়, নিজে নিজের স্বামী পছন্দ করে না, এটাই বলতেছে দেখেন। যদি কোনো কন্যা স্বয়ংবরা হয়ে থাকেন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। সুলক্ষণটা বলতেছে ব্যঙ্গ করে বলতেছে। এখানে ব্যঙ্গটা কেন একটু বুঝে নাও। ধরো এই যে এখানে যারা মেয়েরা আছো একবার অনেস্ট মতামত দিবা, হ্যাঁ মেয়েরা, হ্যাঁ, কথা শুনো, কথা শুনলে হচ্ছে কাছে লাগবে। অনেস্ট মতামত দিবা। ধরো তোমার এমন কোনো ছেলের সাথে বিয়ে হলো যে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, উত্তরে যাইতে বললে, মানে তুমি জামাইরে যেমনে নাকে দড়ি দিয়া চালাইবা এমনে নাকে দড়ি দিয়ে চলবে, তাহলে বলো তো তোমার কাছে কেমন লাগবে? মানে খুব, মানে তোমরা এটা সাপোর্ট করো কিনা মেয়েরা? এমন জামাই চাই যে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, ঠিক আছে, যা বলবো তা মাইনা চলবে। কি রাজি আছো? হাই হ্যাঁ লিখছে, দেখছো কেউ কোনো মন্তব্য দেয় না, কি একটা অবস্থা। রাজি নেই, হ্যাঁ, সেই হবে। আচ্ছা অফকোর্স কি বুঝলাম না কি? না ভালো না, অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যেমন দোয়া করতেছো তেমন হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এখন এটাই বলতেছে, অনুপম টিটকারি করে বলতেছে, ঠিক আছে, যে এই মেয়েরা তোমরা যে বলতেছো যে ভালো হবে ভালো হবে, এই তোমরা নিজেরা বলো তো, 3 ঘন্টা মার্কেটে ঘুরে একটা জামা পছন্দ করো, জামাই না সরি জামা পছন্দ করো, ঘরে এসে পরে আর ওই জামাটা ভালো, সরি জামাটা ভাল লাগে না, এরকম হয় না? মানে সারা মার্কেট ঘুরে একটা জামা পছন্দ করো, পরে ঘরে এসে আর ওই জামাটাই আর ভাল লাগে না, এরকম হয় না? ঠিক আছে। এখন দেখো এই যে এই জিনিসটা এখানে বলতেছে কি দেখো, যে যদি কোনো কন্যা স্বয়ং, যে অনুপম তার গুণ কি বর্ণনা করতেছে, গুণ বলতেছে যে হচ্ছে মেয়েদের কথা মেনে চলার মতো করে আমি প্রস্তুত হয়েছি। আমার বউ যে হবে সেও তো একটা মেয়ে, সুতরাং কোনো মেয়ে যদি নিজের জামাই পছন্দ করে আনেন, ঠিক আছে, মানে কোনো কন্যা যদি স্বয়ংবরা হয়ে থাকেন, জামাই পছন্দ করে থাকেন, তাহলে এটা মনে রাখবেন যে আমি আপনার কথায় উঠবো, আপনার কথায় বসবো, সুতরাং আমারে বিয়ে করতে পারেন। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, অনেক বড় ঘর হইতে আমার বিবাহের সম্বন্ধ আসিয়াছিল। আচ্ছা সাধারণত আমরা জানি হচ্ছে বিয়ের সম্বন্ধ আসে কাদের? মেয়েদের। অনুপমের মানে ছেলের বিয়ের সম্বন্ধ আসছে। অনেক বড় ঘর হইতে আমার বিয়ের সম্বন্ধ আসছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এজেন্ট মানে প্রতিনিধি, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। কি মত ছিল দেখো, ধনীর কন্যা তার পছন্দ না। কেন ধনীর কন্যা তার পছন্দ না? প্রভাব বিস্তার করা যাবে না বলে। কেন? ধনীর কন্যার উপর কি করা যাবে না? প্রভাব বিস্তার করা যাবে না। ধরো ধনীর কন্যা আসছে বাড়িতে, তো তার টাকা পয়সা নিয়ে কোনো কথা বলছে, এখন ধরো সে কি করলো, 2 টাকার নোটের একটা বান্ডিল তার গালের মধ্যে ফিক্কা মারলো, ঠিক আছে, তাহলে প্রভাব বিস্তার করা যাবে? কারণ একটা
যদি পরিবারের যদি টাকার যদি কি না থাকে, দুর্বলতা যদি না থাকে, তাহলে তার উপর কি করা যায় না, প্রভাব বিস্তার করা যায় না। এখন মামা তো তার প্রভাবটা ধরে রাখতে হবে, এটাই বলতেছে। দেখো, ধনীর কন্যা তার পছন্দ না, কারণ তার উপর কি করা যাবে না, প্রভাব বিস্তার করা যাবে না। আমাদের ঘরে আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করে আসিবে, ঠিক আছে? মাথা হেড করা মানে বুঝলি তো, তার মাথা সবসময় কি থাকবে, মাথা নিচু থাকবে, মাথা নিচু থাকবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি তার আসক্তি অস্থিমজ্জায় জড়িত, মানে হাড্ডিতে, অস্থিমজ্জা মানে বুঝলি তো হাড়ে, টাকার প্রতি তার আসক্তি অস্থিমজ্জায় জড়িত। এই যে হাড়ের মধ্যে একটা মজ্জা আছে না, মগজ আছে না, যে এত লোভ মামার টাকার প্রতি, অথচ সে বিয়ে করানোর ক্ষেত্রে কি ধনীর কন্যাটা তার পছন্দ না, ঠিক আছে? হ্যাঁ, অহমিকা মানে অহংকার স্যার, অহমিকা মানে অহংকার। তিনি এমন বেহাই চান, বেহাই মানে বেয়াই, বেয়াই চিনো তো, বেয়াই, হ্যাঁ বেয়াই। তিনি এমন বেহাই চান যার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করবে না। কসুর মানে সংকোচ, কসুর শব্দের অর্থ হচ্ছে সংকোচ, মানে টাকা নাই কিন্তু টাকা দিতে চেষ্টা করবে। তোমরা কেউ যদি পারো, আজকে রবীন্দ্রনাথের একটা গল্প আছে দেখবা, যে দেনা পাওনা, একটা ছোট গল্প আছে, দেনা পাওনা, কেউ পড়ে থাকলে জানাও। দেনা পাওনা গল্পটা পড়তে পারো, যে যে বাবার টাকা নাই কিন্তু টাকা দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করে, ওইটার কথা বলতেছে। হ্যাঁ, যাকে শোষণ করা চলবে, মানে যে মেয়েকে শোষণ করা চলবে বা মেয়ের বাড়িকে শোষণ করা যাবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ি, গুড়গুড়ি মানে হচ্ছে নলওয়ালা হুকা, নলওয়ালা হুকা, ঠিক আছে? হুকা, হুকা চিনা, হুক্কা, বড় ব্যানসন সিগারেট, যাও এখন যেটা বুঝো না। হ্যাঁ, কি বলতেছে, যাকে বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে, বাদা হুকা তামাক দিলে, বাদা হুকা মানে হচ্ছে নারিকেলের শিলা দিয়ে এক ধরনের হুক্কা বানায়, বাধা হুকার তামাক দিলে যার নালিশ খাটিবে না, মানেটা কি, যে যথাযথ আপ্যায়ন না করলেও কোনো অভিযোগ থাকবে না, ঠিক আছে? তাহলে অর্থটা কি হচ্ছে, যে আমি মেয়ের বাবার কাছ থেকে টাকা নিব, আমি মেয়ের বাবার কাছ থেকে টাকা নিব, কিন্তু মেয়ের বাড়িতে কি করব না, আপ্যায়ন করব না। বুঝা গেছে বিষয়টা? মেয়ের বাবার কাছ থেকে টাকা নিব কিন্তু মেয়ের বাড়িতে কি করব না, আপ্যায়ন করব না। এটাই বলতেছে, যাকে নলওয়ালা হুক্কার পরিবর্তে যদি বাধা হুক্কায় তামাক দেওয়া হয়, আর বর্তমান সময় বলতেছে হচ্ছে যে যে ব্যানসন সিগারেট না দিয়ে যদি বিড়ি দেওয়া হয়, তারপরে সে কোনো নালিশ খাটিবে না। তোমরা যে লাইফে এমন দেখছো যে দাওয়াত নিয়া বা হচ্ছে, হ্যাঁ ভ্যাপ ভ্যাপ, হ্যাঁ দাওয়াত নিয়ে যে বাড়ির মধ্যে বিয়ে শাদীর মধ্যে গ্যাঞ্জাম হয়, দেখছো কখনো? মাংস কম নেওয়া, দই নিয়া, পান নিয়ে, এবং পানের জর্দা নিয়েও বিয়ে ভেঙে গেছে, কি পাইছো এরকম কখনো? বাচ্চা মানুষ তো, তোমরা এখন জানো না। এই দেখো ফল্গু নদীতে গেল আমাদের। এবার দেখো আমার বন্ধু হরিশ, যে কোথায় কাজ করতো, কানপুর। এই হরিশ একটা, হরিশ হচ্ছে ধরো একটা ঘটক টাইপের, হরিশ ঘটক টাইপের, কানপুরে কাজ করতো। সে ছুটিতে আসিয়া, সে ছুটিতে আসিয়া আমার মন উতলা করিয়া দিল, মানে আগ্রহ জাগায় তুললো, ঠিক আছে? সে বলিল, ওহে মেয়ে যদি বলো তবে একটা খাসা মেয়ে আছে, খাসা মানে চমৎকার একটা মেয়ে আছে, ঠিক আছে? মেয়ে যদি বলো তবে কি করে, একটা চমৎকার মেয়ে আছে। আচ্ছা, অনুপমের বলো তো বিয়ের বয়স হয়েছে না? অনুপমের, তো অনুপমের বিয়ের বয়স হয়েছে, আর এই বিয়ের বয়সী ছেলেরা যদি বলে তোরে একটা মেয়ে পছন্দ করে, বা আমার কাছে একটা ভালো একটা মেয়ের সন্ধান আছে, তাহলে জিজ্ঞাসা করবে কিনা বলো তো? এটা বারবার জিজ্ঞাসা করবে না? আমরা ইউনিভার্সিটি যখন পড়ছি তখন এরকম বড় ভাইদের কাছ থেকে করতাম কি, খাইতাম ইচ্ছা মতো। ধরো আমাদের কোনো বান্ধবী, তো ওরে হচ্ছে ধরো কোনো বড় ভাই পছন্দ করে, ও নিজে কারোই পছন্দ করে না, তাই আমরা বড় ভাই করতাম, ভাই ম্যানেজ করে দিব, লিঙ্ক করে দিব, খাবার টাবান এসে আয় ধুমায় খায়, এটা থুত্তুরি কে আর ওরে ম্যানেজ করে দেয়, এই টাইপের। তো এই জন্য কাউরে যদি মানসিক যন্ত্রণা যদি দিতে হয়, তাহলে এরকম বলতে পারো তোর একজনে পছন্দ করে, বাস একটু বললেই হবে। এরপর দায়িত্বটা হচ্ছে কার, ওর। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছে, এমএ চিনো তো, মাস্টার্স, এটাকে বলা হয় স্নাতকোত্তর, বাংলায় বললে হচ্ছে স্নাতকোত্তর, মানে স্নাতক থেকে স্নাতকোত্তর, মাস্টার্স পাস। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি, ছুটি ধু ধু করতেছে, কাম নাই। এই যেমন এখন তোমাদের ছুটি ধু ধু করতেছে না, ঠিক আছে? ঢাকা ভার্সিটিতে আসতাম যাইতাম আর কি, ঢাকা ভার্সিটিতে ছুটি ধু ধু করতেছে, পরীক্ষা নাই। এই যে তোমাদের এখন কোনো পরীক্ষা আছে নাই, এই জন্য কি একটা আরাম, মানে কমেন্টের মধ্যে প্রেমের গল্প বানায় দিচ্ছে অনেকে। পরীক্ষা নাই, উমেদারি নেই, উমেদারি মানে হচ্ছে চাকরির জন্য ধর্ণা দেওয়া, চাকরির জন্য ঘোরাঘুরি করে না, এটাই বলতেছে। উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, মানে ওই সময় হায়েস্ট ডিগ্রি ছিল কি এমএ, ওইটাই বলতেছে। শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভেতরে আছেন মা, মানে ঘরের
ভেতরের বিষয়গুলা কে দেখেন? মা দেখেন। আর বাইরের বিষয়গুলা কে দেখেন? ডাবল মা মানে মামা দেখেন। কথাটা কি বুঝতে পারছো বিষয়টা? যে অনুপম মাস্টার্স পাস করছে, তার কি হাতে অফুরন্ত সময়, কোনো কাজ কাম কিছু নাই, এই সময় বসে 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 বিয়ের চিন্তা করতেছে শুধু, এটাই বলতেছে। ঠিক আছে, ভেতরে আছেন মা। এই অবকাশ, অবকাশ মানে ছুটি, অবকাশ শব্দের অর্থ হচ্ছে ছুটি। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখতেছিল। বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা, মরিচিকা বুঝো তো? মরিচিকা হচ্ছে কি একটা ভেলকি, এটা ইয়াতে দেখা যায়, কি বলে এটাকে, মরুভূমিতে দেখা যায়। আমার, হ্যাঁ, আমার এটা বলতেছে দেখো, আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীর রূপে মরিচিকা দেখতেছিল, মানে নারীর অভাব বোধ করে। নারীর কি অভাব না? নারীর কি অভাব? বিয়ের বয়স হয়েছে তো নারীর অভাব বোধ করবি তো, স্বাভাবিক। আকাশে তাহার দৃষ্টি, আকাশে মেঘের দিকে তাকালে দেখবা মনে হচ্ছে মনে হয় প্রেমিক প্রেমিকাকে ফুল দিচ্ছে বা সামথিং কিছু একটা করতেছে এই টাইপের। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তার নিঃশ্বাস। অনেক সময় বাতাস শোঁ শোঁ শব্দ করে না, বাতাস, ঠিক আছে, ওইটাই মনে করতেছে আমার প্রিয়তমা কাঁদতেছে। বাংলা ছবির গান আছে না এরকম। তরু মর্মরে তার গোপন কথা। দেখো শুকনা পাতার মধ্যে যদি তুমি পাড়া দাও, দেখবা একটা আওয়াজ করে না? শুকনা পাতার মধ্যে যদি কি করো, আওয়াজ হাঁটো, তাহলে কি একটা আওয়াজ করে না? এই আওয়াজটা কি বলতেছে? কি তরু মর্মরে কি প্রেমিকার গোপন কথা। মোট কথা হচ্ছে আকাশ বাতাস যেখানেই তাকাক না কেন, সে নারীর অভাব বোধ করতেছিল। ঠিক আছে, সে নারীর অভাব বোধ করতেছিল। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো, এমন সময় হরিশ আসিয়া বলল, মেয়ে যদি বলো তবে। এই দেখছো, এমনি আমার বিয়ের বয়স হয়েছে। দুই নম্বর হচ্ছে আমি কাউকে ফিল করতেছি, মানে আমার নারীর একজন অভাব। ঠিক আছে, মেয়েরা হলে হাজব্যান্ডের অভাব। তার মধ্যে এসে যদি বন্ধু যদি এসে বলে, দোস্ত একটা সুন্দর একটা মাইয়া আছে, তাহলে বলেন তো আর কি নিজের কন্ট্রোল করা যায়? কন্ট্রোল তো আর করা যায় না। কিন্তু অনুপম তো আবার কিছু বলতেও পারতেছে না। এই জন্য বলতেছে দেখো, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশি। নবপল্লব রাশি মানে হচ্ছে নতুন পাতা। নবপল্লব রাশি মানে হচ্ছে নতুন পাতা। ঠিক আছে, বসন্ত বনের বকুল, বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। মানে স্বপ্ন কল্পনা করা, মানে এটা বোঝাচ্ছে কল্পনা করতেছে, বুঝছো? কল্পনা করা, এটা মানেটা বুঝে নাও। ধরো কোন একটা ছেলেরে বললো এরকম যে তোমার জন্য একটা সুন্দর একটা পাত্রী আছে। আচ্ছা, পাত্রীটা কি কারিনার মতো, না ক্যাটরিনার মতো, না জরিনার মতো, চোখটা অমুকের মতো, নাকটা তমুকের মতো, এইভাবে কল্পনা করে না যতক্ষণ না দেখে। ঠিক এই জিনিসটাই বলতেছে, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনে নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগলো। কিছু রূপক শব্দ আছে এগুলা। হরিশ মানুষটা ছিল রসিক। আচ্ছা, যারা রসিক মানুষ হয়, ঠিক আছে, তারা অনেক বাড়ায় কথা বলে কিনা বলতো? কি, যারা রসিক মানুষ হয় তারা অনেক বাড়ায় বাড়ায় কথা বলে না? এটাই বলতেছে, হরিশ মানুষটা ছিল রসিক। আমার মতো না, ধরো তোমাদের যে সুমন স্যার, ইংরেজি সুমন স্যার, কি অনেক রসিক, রসিক কথা বলে না? হ্যাঁ, আপনার কথা শুনে মনে চাইছে আমি অনুপমের জন্য পাত্রী খুঁজে দেখি, এই আসতে। আচ্ছা, হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করার শক্তি তার ছিল, মানে বাড়ায় বাড়ায় কথা বলতো। ঠিক আছে, বাড়ায় বাড়ায় কথা বলতো। ঠিক আছে, আর আমার মন ছিল তৃষার্ত। তৃষার্ত মানে বুঝে তো, তৃষ্ণার্ত। আমার মন ছিল কি তৃষ্ণার্ত, বা আমি কি ওই যে তৃষ্ণার্ত মানে বুঝো পানি খাওয়ার জন্য মানুষ যেটা করে, এই টাইপের। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। মানে কি, সামাজিক রীতি অনুসারে প্রস্তাব। কি বলতেছে? সামাজিক রীতি অনুসারে কি করা, প্রস্তাব দেওয়া। বুঝতে পারছো যে একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। কারণ দেখো, আমি নিজে তো যা বলতে পারি না। কোনো একটা মেয়ে কি যায় বলতে পারে তার বাপের, বাবা বিয়া দেন বিয়া দেন বিয়া দেন। কোনো ছেলে কি যায় বলতে পারে তাড়াতাড়ি বউ এনে দাও বউ এনে দাও, বলতে পারে বাপ্পার কাছে? না, একটা ভায়া হয়ে কথা বলতে হয় না? তো হরিশরে বলতেছে, শুনলাম তো তোর কাছে মাইয়ার অনেক কথা শুনলাম, ঠিক আছে, তুই একটু মামারে কম, মামা তো অনুমতি না দিলে বিয়ে করা যাবে না। বুঝা গেছে? আচ্ছা, তারপর কি বলতেছে, হ্যাঁ, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। এটা আবার মনে করো না যে গাঞ্জার আসর টাসর, এরকম কিছু না। মানে এখানে হচ্ছে আড্ডা, আড্ডা বুঝাইতেছে। ঠিক আছে, তোমরা আবার অন্য কিছু মনে করো না। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। ঠিক আছে, তারপর তাই সর্বত্রই তার খাতিল। তার কেন হরিশের সর্বত্র খাতিল করা হয় বলতো? কারণ সে আসর জমাইতে অদ্বিতীয়। মামাও তাকে পাইলে ছাড়িত না। মামা কাঠখোট্টা হইলো কি হরিশরে পাইলে ছাড়তো না। কথাটা তার বৈঠকে উঠিল। কিভাবে বৈঠকে উঠতে পারে বলতো? এই কি ব্যাপার, ভাইগনার বিয়ে দিবেন না, ইত্যাদি ইত্যাদি। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। মেয়ের চেয়ে কি, মেয়ের
বাপের খবরটাই তার কাছে কি গুরুতর। আচ্ছা স্বাভাবিক বিষয় দেখো, এটা স্বাভাবিক কিনা, ধরো তোমার ভাইয়ের বিয়ে হইতেছে আর তুমি চিন্তা করবা কি, আচ্ছা ভাইয়ের কোনো বোন আছে কিনা বা বেআইডা কেমন। একটা পিচ্ছি, ধরো যে একটা বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে, একটা পিচ্ছি চিন্তা করবে কি তার সাথে খেলার কোন মানুষ আছে, ঠিক না? আমরা যেখানে থাকি ওই বয়সের বিপরীতে কাউরে তো চাই, ঠিক না? এটাই বলতেছে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনটাই আছে। বাপের অবস্থা কেমন, কি গরিব, হ্যাঁ ভাই, হ্যাঁ যেমন চান। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ছিল। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট মানে হচ্ছে সম্পদে পরিপূর্ণ। আর লক্ষ্মীর মঙ্গল ঘটটা কি একটু বুঝে নাও। তোমরা ফাটাকেষ্ট দেখছো কিনা, ফাটাকেষ্ট দেখছো কেউ ফাটাকেষ্ট? হ্যাঁ, এই ফাটাকেস্টের মধ্যে দেখো এরকম যে দেখো মহিলারা টাকা জমায় না ব্যাংকের মধ্যে, 2 টাকা 5 টাকা 10 টাকা করে ব্যাংকের জমায় না, এইটাকেই বলা হয় হচ্ছে লক্ষ্মীর মঙ্গল ঘট, মানে একবারে শেষ অবলম্বন যেটাকে আমরা বলি, ঠিক আছে? এটাই বলতেছে দেখো। হ্যাঁ, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, মানে সম্পদে পরিপূর্ণ ছিল। এখন তা শূন্য বলিলেই হয়, ঠিক আছে? এখন কি শূন্য, মানে তেমন কিছু নাই এখন। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। আচ্ছা ধরো একজন কোটিপতি যদি গরিব হয়ে যায়, তাও তো ধরো 50 লাখ টাকার মালিক থাকে, ঠিক না? মানে একজন কোটিপতি যদি বড় গরিব হয়ে যায়, তাও কি 50 লাখ টাকার মালিক হয়ে যায় না? তো এটাই বলতেছে যে এককালে ইহাদের বংশে অনেক সম্পত্তি ছিল মেয়েদের বাবার, এখন গরিব হয়ে গেছে। গরিব হয়ে গেল, এতটা গরিব হয়ে যায়নি যে তার চলার কিছু নেই। কথাটা কি বুঝতে পারছো? যে এককালে এদের বংশে কি মেয়েদের বংশের মধ্যে অনেক কি ছিল, টাকা পয়সা ছিল, এখন গরিব হয়ে গেছে, এতটা বেশি গরিব হয়ে যায় নাই যার ফলে কি তার টাকা পয়সাই নাই, এরকম না, বুঝতে পারছো? অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সম্ভব নয় বলিয়া। কেন বংশমর্যাদা রাখিয়া চলা সম্ভব না? আর্থিক অবনতির কারণে। আর্থিক অবনতির কারণে। এটা মানেটা বুঝো, আর্থিক অবনতিটা কি। ধরো কোনো একটা মানুষ 5 তলা বাড়ির মালিক ছিল, কোনো কারণে তার টাকা পয়সা কমে গেছে, বাড়িটা বিক্রি করে দিছে। আচ্ছা বলো তো, এলাকার মানুষ সেটা কি পজিটিভলি বলে না নেগেটিভলি বলে? বলো। নেগেটিভলি বলে না, এই এককালে বিমানে চড়তো এখন অটোতে চড়ে, এভাবে। আর মানুষ দেখবা খোঁচা মেরে কথা বলতে কিন্তু মানুষের খুব ভালো লাগে। হ্যাঁ, তো এরকম যখন কল্যাণীর বাবা, মেয়ের নাম হচ্ছে কল্যাণী, কল্যাণীর বাবার টাকা কমে গেছে, কমে যাওয়ার কারণে কি হয়েছে, এই যে বলছে যে কমে যাওয়ার কারণে উনি কোথায় বাস করতেছে, পশ্চিমে গিয়ে বাস করতেছে, পশ্চিমে, পশ্চিমে গিয়ে বাস করতেছে। কেন? দীনতা বা দরিদ্রতা আড়াল করার জন্য, দরিদ্রতা আড়াল করার জন্য। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মাত্র মেয়ে ছাড়া আর কোনো কেউ নাই, ঠিক আছে? তার একমাত্র মেয়ে। সুতরাং তাহারই পশ্চাতে, পশ্চাৎ মানে হচ্ছে পেছনে, তার পেছনে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এটা হচ্ছে স্যার মেয়ের জন্য সর্বস্ব ত্যাগ করা, মেয়ের জন্য সব কিছু ত্যাগ করা, এটার মানেটা বুঝো। এক বাপের এক মেয়ের প্রতি একটা লোভ থাকে না অনেকে, যে মেয়ে বিয়ে করলে বাবা সব সম্পত্তি দিয়ে দিবে, ঠিক এই কথাটা এখানে বলতেছে যে কল্যাণীর বাবার, মানে মেয়েটার নাম কল্যাণী, কল্যাণীর বাবার টাকা পয়সা তেমন একসময় ছিল, এখন তেমন একটা নাই, কিন্তু যেহেতু কল্যাণী একমাত্র মেয়ে, সুতরাং কল্যাণীকে যদি বিয়ে করা হয় তাহলে সে কি সব কিছুই পাবে। কথাটা কি বুঝতে পারছো? পশ্চিম বলতে কানপুর জায়গাটা বোঝাচ্ছে, পশ্চিম মানে হচ্ছে কানপুর। হ্যাঁ, পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দিতে হবে না। এসব ভালো কথা, সব কিছু মানলাম, এগুলা ভালো কথা, ঠিক আছে? কিন্তু মেয়ের বয়স যে 15, তোমরা কি মনে করতেছো 15 বল কি 15 বছর বলতে কি কি বোঝাচ্ছে, বাল্য বিবাহ? আরে না, এখানে 15 বছর বলতে বোঝাচ্ছে বয়স্ক বিবাহ, ঠিক আছে? কারণ ওই সময় মেয়েদের বিয়ের সর্বোচ্চ বয়স ছিল হচ্ছে 12। ওই সময়ে মেয়েদের বিয়ের সর্বোচ্চ বয়স ছিল হচ্ছে 12, আর এখন কত বলতেছে? 15। এটাই বলতেছে, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হয়ে গেল। কেন? অদিশ, ভার মানে বুঝেন তো, একটু খারাপ হয়ে গেল, একটু খারাপ হয়ে গেল, হতাশ হয়ে গেল আর কি একটু। তারপর কি বলতেছে দেখো, বংশে তো কোনো দোষ নাই। আচ্ছা দেখো তো স্যার, কোনো কিছু হলে মেয়েদের বংশ নিয়ে দোষ দেয় কিনা? কোনো একটা কিছু হলে মেয়েদের চরিত্রের উপর, মেয়েদের উপর নেগেটিভ কথাবার্তা বলে কিনা মানুষ? বলে না? কিছু থেকে কিছু হলে মেয়েদের উপর নেগেটিভ কিছু বলে, এটাই বলতেছে বংশে তো কোনো দোষ নাই, ঠিক আছে? এই এম এ পাস অনুপম করছে, মেয়ে না। অনুপম করছে, ছেলের বয়স 15 না, মেয়ের বয়স 15, তার তার জীবনে না তাজরি কি জানি।
না দোষটাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য যোগ্য বর খুঁজিয়ে পাইতেছে না, বরঞ্চ যোগ্য জামাই খুঁজিয়ে পাইতেছে না, ঠিক আছে। একে তো বরের হাট মহার্ঘ, মহার্ঘ মানে পাওয়াই যায় না, মানে পূজার উপকরণ টাইপের, হ্যাঁ কল্যাণী, হ্যাঁ। একে তো বরের হাট মহার্ঘ মানে একবারে বিরল বা আমরা বলতে দুর্লভ, ঠিক আছে, দুর্লভ টাইপের। তারপরে ধনুক ভাঙা পণ, ধনুক ভাঙা পণ মানে বুঝো এত বেশি যৌতুক, মানে এত বেশি যৌতুকের ডিমান্ড যে একটা মানুষ সোজা থাকলে বাঁকা হয়ে যাবে, এত বেশি যৌতুক যে সোজা থাকলে কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ধনুক ভাঙাপন। কাজেই বাপ কেবল সবুর করতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। তার মানে কি বোঝা গেল, প্রকৃতির নিয়ম কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না, ঠিক আছে। হ্যাঁ ওই মেয়েটাই কল্যাণী, প্রকৃতির নিয়ম কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। কল্যাণীর মা বাবা আছে কিনা ভাবার কথা বলতেছে, এতটুকু বুঝতে পারছো? ইজ ইট বুঝিং এতটুকু? হুম। অনুপম এম এ পাস, হ্যাঁ অনুপমের বয়স 15 না, অনুপমের বয়স 15 না, ঠিক আছে। আরো মজার বিষয় বলি, ওই সময় অনার্স ছিল হচ্ছে 2 বছরে, যেমন গত ক্লাসে আমরা বলছিলাম মনে আছে বঙ্কিমচন্দ্র কি 2 বছরই অনার্স করে বের হয়েছিল। কল্যাণীর মা নাই, না মা এখানে নাই। বরের হাট মহার্ঘ মানে যোগ্য বর পাওয়াটাই অনেক দুর্লভ, মহার্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ, ঠিক আছে। পূজার উপকরণ যেমন একটা দুর্লভ একটা বিষয়, এরকম ভালো ছেলে পাওয়াটাও কি একটা দুর্লভ একটা বিষয়। ক্লিয়ার? সুলতান মাহমুদ এসে আল্লাহ বাঁচাইছে কি রে। আচ্ছা ওকে, এরপর দেখি আমরা, হ্যাঁ যাই হোক কি বলতেছে দেখি আমরা। হরিশের সরস শোষণার গুণ আছে। সরস শোষণা বলতে সোজা বাংলায় বলতে গেলে চাপাবাজি, সরস শোষণা বলতে কি চাপাবাজি করা, আর এই পরীক্ষা হলো চাপাবাজি লিখোরা, আমি বোঝানোর জন্য বলতেছি, বাড়ায় বাড়ায় কথা বলে না, ঠিক আছে। বিয়ের সময় ওর বয়স 22 বা 23, বইয়ের মধ্যে আছে 23, আমরা এটাই দিব। হরিশের সরস শোষণার গুণ আছে, মামার মন নরম হইলো, দেখছেন মামার মন নরম হইলো, ঠিক আছে। বিবাহের ভূমিকা অংশটা, বিবাহের ভূমিকা মানে হচ্ছে বিয়ের পক্ষে মত দেওয়া, বিয়ের পক্ষে কি করা, মত দেওয়া। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল, মানে মামা কি হয়েছে, রাজি হয়েছে, মামা রাজি হয়েছে, ভালো কথা রাজি হয়েছে, তারপর কি হয়েছে, কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে সমস্তটাই মামা আন্ডামান দ্বীপ বলিয়া জানেন। আন্ডামান দ্বীপ হচ্ছে এমন একটা দ্বীপ স্যার, তোমার মনে রাখবো আন্ডামান দ্বীপ মানে এক খুব প্রতিকূল পরিবেশ। আন্ডামান দ্বীপ আমি তোমাদেরকে দেখবা একটা ইউটিউব লিঙ্ক দিয়ে রাখছে স্লাইডের মধ্যে, ওইখান থেকে ক্লিক করে দেখো, ঠিক আছে। যে মানে আন্ডামান দ্বীপ অনেক প্রতিকূল একটা পরিবেশ। তো মামা কি মনে করতো, কলকাতার বাহিরের পুরা জগৎটাকে আন্ডামান দ্বীপ মনে করতো, মানে খুব প্রতিকূল, গেলে মরে যাবে এই টাইপের। আমাদের মধ্যে যারা দেখবেন যে ভ্রমণ করতে চায় না, ঘুরতে চায় না, তাদের মধ্যে একটা সবসময় নেগেটিভ চিন্তা থাকে কিনা বলো তো, সবসময় একটা নেগেটিভ চিন্তা থাকে না এই টাইপের। হ্যাঁ কলকাতার বাইরে পৃথিবীটা আছে সমস্তটাকে আমরা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গেছেন, কতটুকু পর্যন্ত গেছেন, কোন্নগর। মামা যদি মনু হইতেন, মনু হচ্ছে একটা দেবতার নাম, মনু হচ্ছে একটা দেবতার নাম, ঠিক আছে। মামা যদি মনু হইতেন তবে হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতা, সংহিতা হচ্ছে মনুর গ্রন্থের নাম, মনুর গ্রন্থের নাম হচ্ছে সংহিতা। তবে হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতা একেবারে নিষেধ করে দিতেন। মানে মামার হাতে যদি ক্ষমতা থাকতো, মামা যদি দেবতা, দেবতার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে কি বলে দিত, অমুক এলাকার বাইরে তুই যাইতেই পারবি না এই টাইপের। হাবড়ার পুল জিনিসটা কি তোমরা একটু দেখো, এই যে এইটাই হচ্ছে সেই হাবড়ার পুল বা আমরা বলতে পারি হাওড়া ব্রিজ, এটাই হচ্ছে কি হাওড়া ব্রিজ, ঠিক আছে। এই দেখো হাবড়ার পুল বলতে মূলত ভারতের পশ্চিমবঙ্গের কি হাওড়া স্টেশনের একটা ব্রিজকে বোঝায়। মজার বিষয় দেখো এই ব্রিজে কোনো নাট বল্টু নেই এই ব্রিজের মধ্যে, এবং নদীর মাঝখানে কোনো পিলার নাই, দেখছো, দেখছো নদীর মাঝখানে কোনো পিলার নেই। আমাদের যেমন পদ্মা সেতু বা এগুলো মাঝখানে কি থাকে, পিলার থাকে না, দেখছো কোনো পিলার নাই। বিখ্যাত কিন্তু হাওড়া ব্রিজ, বুঝছো। আচ্ছা মামা বিয়ে করছে কিনা স্যার করছে মনে হয়, এখানে গল্পের মধ্যে নাই, আমরা অনুপমের বিয়ে নিয়ে কথা বলতেছি, মামার বিয়ে না। আচ্ছা যেটা বলতেছিলাম, মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখবো, চিন্তা করো কি পরিমাণ অসহায়, যে তার ইচ্ছা ছিল কি নিজের চোখে মেয়ে দেখবে, কিন্তু সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, দেখছো
মানে সাহস করিয়া প্রস্তাব করিতে পারে না, নিজের চোখে মেয়ে দেখবে এই প্রস্তাবটা পর্যন্ত করতে পারে নাই। এখন ধরো তোমার একজন বলতেছে ভাই মরিচ অনেক ঝাল, বার্গারটা নাগা বার্গার, ঝাল গরম হয়ে যেতেছে দেখা। আচ্ছা বলো তো, তোমার সামনে যতই বলুক না কেন মরিচ অনেক ঝাল, মরিচ অনেক ঝাল, তার মানে কি তুমি কি ঝাল অনুভব করবা? তোমার সামনে কেউ যতই বলুক না কেন তেঁতুল অনেক টক, তেঁতুল অনেক টক, তুমি কি সেটা ফিল পাবা? ফিল পাবা না। তো অনুপম বিয়ে করবে, অনুপম বিয়ে করবে, অথচ দেখো তার মনের ইচ্ছা যে মেয়েরে দেখবে, কিন্তু সেটাই সাহস করে প্রস্তাব করতে পারতেছে না, মামাদুরা ঠেঙে পুতুরা এই টাইপের। ঠিক আছে। আচ্ছা, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাকে পাঠানো হলো সে আমাদের বিনু দাদা, সে আমার পিস্তুত ভাই। পিস্তুত মানে হচ্ছে কে? ফুফাতো ভাই। আচ্ছা, একজন যাবে কয়েকদিন পরে, ঠিক আছে যান, ডাক্তার দেখাইতে না ঘুরতে, পিস্তুত ভাই। তাহার মত রুচি ও দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করতে পারি, একবারে পুরাপুরি নির্ভর করতে পারি। বিনোদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। মেয়েটা কি মানে উচ্ছ্বসিত প্রশংসা করছে, মেয়েটার কি করছে? উচ্ছ্বসিত প্রশংসা করছে, মন্দ নহে, খাঁটি সোনা বটে। বিনোদার ভাষাটা অত্যন্ত আট, আট মানে বুঝো, আট মানে সংক্ষিপ্ত, মানে সহজে না কারো প্রশংসা করতে চায় না। কিছু মানুষ আছে দেখবে যে কারো প্রশংসা করতে চায় না, ঠিক আছে, কারো প্রশংসা করতে চায় না এই টাইপের। বিনোদার ভাষাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার মানে মারাত্মক, সেখানে সে বলে চলনসই। মানে বুঝছো, মানে যেখানে আমরা উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করি, খুব প্রশংসা করি, সেখানে কি সে কোনো রকম চলে আর কি, এই টাইপের কথা বলতেছে। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে সে বলে চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতি, প্রজাপতি মানে হচ্ছে ব্রহ্মা, প্রজাপতি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মাকে বিয়ের দেবতা। আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কি কোনো বিরোধ নেই। পঞ্চস্বর মানে হচ্ছে প্রেমের দেবতা বা মদন, প্রেমের দেবতা বা এর নাম হচ্ছে মদন, হ্যাঁ, প্রেমের একটা চরিত্র। তার মানে অর্থটা কি হচ্ছে যে আমি যাকে পছন্দ করতেছি তাকে বিয়ে করতে আমার কি নেই, কোনো বাধা নাই। ইজ ইট বুঝিং? বুঝতে পারছো বিষয়টা? যে আমি যাকে বিয়ে করেছি তাকে পছন্দ করতে কি নেই, কোনো বাধা নাই। ঠিক আছে, ক্লিয়ার? প্রথম অঙ্ক শেষ, প্রথম অঙ্ক শেষ। এইবার দেখো আবার বলা বাহুল্য, কন্যা পক্ষকে বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতা আসিত হইল। আমরা সাধারণত জানি কি ছেলেদের বাড়িতে মেয়েরা না, বরং ছেলেরা মেয়েদের বাড়িতে যায়, ঠিক না? আমরা সাধারণত এমনটাই জানি, কিন্তু এখানে কি বলতেছে যে বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষ কোথায় আসছে? কলকাতায় আসছে। কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে যে কতটা ভালোবাসেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে একটা বিচক্ষণতার অভাব। এটা কি বলা হচ্ছে স্যার? বিচক্ষণতার অভাব। আচ্ছা, কেন বিচক্ষণতার অভাব একটু বুঝে নাও। মানে হরিশকে, আচ্ছা হরিশ একটু বাড়ায় বাড়ায় কথা বলে কিনা সব জায়গায়, তোমরা জানো। এই যে আমার সাথে অপিনিয়ন দিও, কারণ আমি তার কবরস্থানে ওয়াজ করতেছি না, হ্যাঁ। ওরা বিয়ের মধ্যে মিথ্যা কথা বলে কিনা মানুষ, বিয়ের মধ্যে পাত্রপাত্রীর ব্যাপারে। কারণ আমি এমন দেখছি যে সে হচ্ছে ধরো যে বসুন্ধরা মার্কেটের মধ্যে একটা দোকানের সেলসম্যান, তো বিয়ের সময় বলতেছে হচ্ছে সে দোকানের মালিক, বলে না? তারপর ধর মেয়ে কোনো কাজ পারে না, মেয়ে সব কাজ পারে, এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে কিনা, বলে না? তো দেখো হরিশ রসিক মানুষ, বাড়ায় বাড়ায় কথা বলে। তো কল্যাণীর বাবা হরিশের সাথে কথা বললে বিয়ে ঠিক করে ফেলছে, অথচ ছেলেরা এখনো দেখি নেই। কথাটা কি বুঝতে পারছো? এটা বিচক্ষণতার অভাব কিনা, যে হরিশের কথা শুনে কি করতেছে, বিশ্বাস করে ফেলতেছে এবং বিয়েও ঠিক করে ফেলছে। মাত্র বিয়ের 3 দিন আগে হচ্ছে অনুপমরে দেখতেছে, তার পার্সোনালিটি কেমন, ব্যক্তিত্ব কেমন, এগুলো কিছুই দেখে না, ঠিক আছে? এখন বলো, তোমরা যদি বিয়ে, তোমরা তো বিয়ে সাথে ঘটকের কথা শুনে কি বিশ্বাস করে বিয়ে করে? ঘটকের কথা শুনে, ঘটকের চোখে কোনো মেয়ের কোনো নেগেটিভ কিছু নাই, কোনো ছেলের কোনো নেগেটিভ কিছু নেই, ঠিক না? এই টাইপের। বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান, দেখছেন? প্রথম সচক্ষে দেখছে। আচ্ছা, আশীর্বাদ করে, বয়স তার 40-এর কিছু এই পারে ও পারে, তাহলে মেয়ের বাবার বয়স কত? 40-এর কিছু এই পারে ও পারে, 40-এর কাছাকাছি। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করছে, সুপুরুষ বটে। সুপুরুষ দ্বারা বোঝাচ্ছে অভিজাত, সুপুরুষ বলতে কি বোঝাচ্ছে? অভিজাত বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ভিড়ের মধ্যে দেখিলে সকলে লাগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা, বা একটা অভিজাত, বুঝতে পারছো?
একটা অভিজাত বা সৌন্দর্য সুন্দর সে, মানে সবার যে আকর্ষণীয় আমরা বলতে পারি, ঠিক আছে, আবার ধরো হিরো আলমের মতো আকর্ষণীয় এই টাইপের সুপুরুষ বটে। আশা করি আমাকে দেখে তিনি খুবই খুশি হয়েছেন। বোঝা শক্ত, তিনি বড়ই চুপচাপ। তাহলে কেন চুপচাপ? আমরা বলি না ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলি না আমরা, চুপচাপ মানে খুব বেশি কিনা রসিক না বা কথা বলে কম, এটা বলতেছে। দেখেন, হ্যাঁ, বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ, মানে কথা কম বলেন। যে দুই একটা কথা বলেন তাতে পুরো জোর দিয়ে বলে না, মানে আগ্রহ সহকারে কথা বলে না। চাপাবাজি কথা বলার একটা স্টাইল আছে না, ওরকম কোনো চাপাবাজি মার্কা কথাবার্তা বলে না, আগ্রহ নাই। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। মামার মুখ তখন আমরা সেই, কি বিয়ে শাদীর মধ্যে চাপাবাজি হয় বাবারা? বলো, বিয়ে শাদীর মধ্যে এই চাপাবাজি হয়? চাপাবাজি করে না? তোমরা দেখবা বিয়ে শাদী বাদ দাও, আরেকটু চাপাবাজি শুনবা, আরেকটু চাপাবাজি তোমরা এইচএসসি পরীক্ষার আগে পাবা এই চাপাবাজিটা, যে এই 100 কোশ্চেন পড়লে ফিজিক্সের সব কমন, এই 50টা কোশ্চেন পড়লে কেমিস্ট্রির সব কমন, ঠিক আছে, এরকম চাপাবাজি করে, ঠিক আছে। আর যারা রিয়েল টিচার তারা বলে না যে কমন পড়বে টড়বে, কিন্তু তো এটা শুনতে ভাল লাগে না, এই টাইপের। এই গল্পের ক্যারেক্টারগুলো একটা হচ্ছে একটা বড় বলদ, আর এই মাত্র শুরু, এটাই তো বাংলা, এটাই তো বাংলা, ঠিক আছে। যে দুই একটা কথা বলে তাতে পুরো জোর দিয়ে বলে না। মামার মুখ তখন অনর্গল ছুটি দিয়েছিল, আমরা এই বংশ ছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম না, ফকিন্নির পোলা কিন্তু আমরা বড় লোক, বিল গেটস, আমরা ইলন মাস্ক, আমরা, হ্যাঁ, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম না, সেইটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছিলেন, মানে নিজের যে প্রভাব প্রতিপত্তি মানে ক্ষমতা, এই কথাটা বলতেছিলেন, যে প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতার কথা কি বারবার প্রচার করতেছিল, ক্ষমতার কথা, ঠিক আছে। এটাই সোমনাথ বাবু এই কথা একেবারে যোগই দিলেন না। সোমনাথ বাবু এইগুলা নিয়ে তার কোনো সেই নাই, কোনো ফাঁকে একটা হুম একটা হাঁ, মানে কোনো ইয়াই নেই। আচ্ছা, কথা চাপাবাজি জমবে কখন? যখন দুই পক্ষ কথা বলে, ঠিক না? এক পক্ষ কথা বললে কি চাপাবাজি জমে? ঠিক আছে, এটাই বলতেছে। দেখেন, হ্যাঁ, কোনো ফাঁকে একটা হু হা, মানে একটা মৌন সমর্থন, এতটুকুই বলতেছে, মৌন সমর্থন করতেছে এই টাইপের। ধরেন আপনি ফেসবুকে মেসেঞ্জারে কারোর সাথে খুব ইমোশনালি কোনো কথাবার্তা বলতেছেন, সে সর্বোচ্চ হু হা লিখতেছে, আপনার ইমোশনের কোনো দাম আছে তার কাছে? এরকম না, ঠিক এরকম শম্ভুনাথ বাবু। আমি হলে দমিয়া যেতাম, কেন? প্রতিপক্ষ না থাকায় দমিয়া যেতাম, কেন? এক চিঠি এত বেশিক্ষণ কথা বলা যায় না, ঠিক না, এটাই বলতেছে। দেখেন, আমি হলে দমিয়া যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত, চাপাবাজ তো, মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, ঠিক আছে, লোকটা নিতান্ত নির্জীব, মানে কোনো কি নেই, তেজ নাই, ওই যে দেখছে লিখতেছে, কোনো তেজ নেই, মানে কোনো জেদ নাই, লোকটার কি নেই, কোনো জেদ নেই, কোনো তেজ নেই, এটাই বলতেছে। বেহাই সম্প্রদায়ের বলতে হচ্ছে কন্যার বাবা, বেহাই সম্প্রদায় বলতেছে কন্যার বাবা, ঠিক আছে। বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক, তেজ থাকাটা দোষের, দেখছেন? তাহলে মেয়ের বাবাদেরকে বা মেয়ের পরিবারকে একটা ডোমিনেট করা কিনা বলতো, মেয়ের বাড়ির লোকদেরকে একটা ডোমিনেট করা যায়, মেয়ের বাপের এত দাপট থাকবে কেন, এই টাইপের। বেহাই সম্প্রদায় আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন, যাক ভালো। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামার সংক্ষেপে উপর হইতেই বিদায় দিলেন, ঠিক আছে। মানে কি বলা যায়, এটা হচ্ছে আপ্যায়ন না করা বা যথাযথ মেহমানদারি বা মর্যাদা না দেওয়া, আপ্যায়ন না করা। উপর হইতে বিদায় দিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। কথাটা কি বুঝতে পারছো? যে তোমার বাড়িতে যদি একজন মানুষ যদি আসে, ঠিক আছে, এখন তোমার উচিত তার একটু আগায় দেওয়া। এই স্বাভাবিক যে ভদ্রতা, এটা পর্যন্ত করে নাই। স্বাভাবিক যে ভদ্রতা, এই জিনিসটাও কি করে নাই। বুঝা গেছে বিষয়টা? ধরো তোমার বাসায় কেউ ক্লান্ত হয়ে আসছে, তোমার উচিত না এক গ্লাস শরবত দেওয়া? যদি থাকে, এতটুকু যদি না করো তাহলে এটা নিয়ে কথা হবে না, এই টাইপের। আচ্ছা, পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গেছিল। পণ মানে কি স্যার? যৌতুক। পণ মানে কি? যৌতুক, এটা বুঝছো? পাকাপাকি কথা ঠিক হয়ে গেছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। এখানে অভিমান বলতে বোঝা মনে করা, অভিমান বলতে বোঝাচ্ছে যে মনে করে থাকে, ঠিক আছে। মামা নিজেকে অসামান্য চাতুর বলিয়া অভিমান করে থাকেন। কথাবার্তায় তিনি কোনো কিছুই ফাঁক রাখেন নাই, কোনো গ্যাপ নাই। টাকার অঙ্ক তো স্থির হইল যে কত টাকা যৌতুক দিবে, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হবে, 22 ক্যারেটের স্বর্ণ কত কোটি টাকার স্বর্ণ, ভরিক দাম কত, বিদেশি না দেশি, ডিজাইন কেমন থাকবে, সব কিছু।
গহনা কত ভরির এবং সোনা কত দরের হবে সে একেবারে বাধাবাদী হয়ে গেছিল। মানে বাধাবাদী বলতে বোঝাচ্ছে দর কষাকষি করা। বাধাবাদী মানে হচ্ছে কি দর কষাকষি করা। এখন বলতো যৌতুক নিয়ে যদি হচ্ছে যৌতুক নিয়ে যদি কেউ দর কষাকষি করে এটা হীনমন্যতা বা নিকৃষ্টতার প্রমাণ কিনা বলতো? চতুর মানে চালাক, চতুর মানে চালাক। কি যৌতুক নিয়ে দর কষাকষি করা এটা কি ভালো কোনো কিছু না খারাপ কিছু বলতো? খারাপ কিছু না। যৌতুক এমনিতেই অবৈধ, তারপরে কি যৌতুক নিয়ে বিশিষ্ট বিজ্ঞানী বা বিশিষ্ট ব্যবসায়ী সে যৌতুক নিয়ে করতেছে এই টাইপের দর কষাকষি করে হীন মানসিকতার বলে। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলামই না, আমি কিছু জানি না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হলো। দেনা পাওনা মানে হচ্ছে যৌতুক, দেনা পাওনা মানে কি যৌতুক, ঠিক আছে। এই এখনকার সময় দেখছো চিটাগাংয়ের কেউ আছে নাকি? চিটাগাংয়ের কেউ আছে? চিটাগাং না অনেক জায়গায় যে কাবিনের টাকার জন্য এইভাবে উঠে, মানে মেয়ের বাবারা চায় 20 লাখ, ছেলে বলে 50,000, না 18 লাখ, না 1 লাখ, যে আইপিএল এর নিলামের মতো করে উঠে, দেখছো কাবিনের টাকা নিয়ে। হুম, এরপর আমি জানিতাম না দেনা পাওনা কি স্থির হলো। মনে হ্যাঁ মনে হইল যে এই স্থূল অংশটা, স্থূল অংশ মানে ব্যাপক গুরুত্বপূর্ণ। স্থূল অংশ মানে হচ্ছে স্যার এই যে যৌতুকের কথা বলতেছে, ঠিক আছে। স্থূল অংশটা যে পাত্র পাত্রী এখানে বড় ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যৌতুক। এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ এবং সেই অংশের ভার যার উপরে, কার উপরে? মামার উপরে। মানে যৌতুক নিয়ে দর কষাকষি করবে কে? মামা। সেই অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না, ঠিক আছে। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া, পাকা লোক মানে কি একবারে বুঝছে তো পাক্কা, হ্যাঁ। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। আশ্চর্য পাকা লোক মানে সে কখনো লেনদেনে ঠকে না। মামা কেন এই সংসারের প্রধান? কারণ সে কি লেনদেনে কখনো ঠকে না। বুঝা গেছে বিষয়টা? হুম, কি গল্প বুঝে যাচ্ছে না সবাই ঘুমিয়ে গেছে? ইজ ইট বুঝিং? হ্যাঁ, বস্তুত মামা কখনো ঠকে না আর কি। সামিয়া আপনার পড়া বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, অতি চালাক লোক। হ্যাঁ হ্যাঁ, লাভ বাইক দিয়েন, আমরা কবরস্থানে ওয়াজ করতেছি না, এই তো গুড। আচ্ছা এবার দেখো কোন সম্বন্ধ, হ্যাঁ যেখানে কি বলতেছে দেখো, যেখানে আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে মানে স্বার্থ আছে, সেখানে তুমি বুদ্ধির লড়াইয়ে জিতে পারে, একেবারে ধরা কথা। মানে যেখানেই আমাদের দরকার, ধরে তুমি এরকম, তোমরা এরকম দেখছো কিনা জানি না, ঢাকা শহরে কারো ধরো কয়েক কোটি টাকার প্রপার্টি আছে, কয়েক কোটি টাকার, তারপরও দেখবা গ্রামের 5 লাখ টাকার জমির জন্য একবারে পিটাপিটি বাড়াবাড়ি করে ফেলে। এরকম হয় না? তো এইটাই বলতেছে যে আমাদের জন্য কোনো সামর্থ্য যদি নাও থাকে এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও দেখছো, এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও আমরা জিতব। মোট কথা হচ্ছে আমাদের জিততে হবে, আমাদের জিততে হবে। আমাদের সংসারের এই জেদ, এই নীতি, ইহাতে যে বাঁচুক আর যে মরুক, মানে কে বেঁচে আছে আর কে মরে আছে এটা বড় কিছু না, যে আমাকে জিততে হবে। বুঝা গেছে বিষয়টা? মামার অবস্থা হচ্ছে এরকম। আচ্ছা, গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করে গেল। ধুম মানে বুঝছো তো, মানে উৎসব, মানে একবারে এমন উৎসব হয়েছে গায়ে হলুদের মধ্যে, অসম্ভব রকম ধুম করে গেল। বাহক এত গেল যে, বাহক মানে বুঝে তো কি অতিথির কথা বলতেছে, বাহক এত গেল যে আদমশুমারি করতে গেলে কেরানি রাখতে হয়। কেরানি মানে হচ্ছে কর্মচারী, আদমশুমারি করতে গেলে কি হয়? কর্মচারী রাখতে হয়, ঠিক আছে, এটাই বলতেছে। তাহাদিওকে বিদায় করতে গেলে অপর পক্ষকে, অপর পক্ষ মানে কন্যা পক্ষ, কন্যা পক্ষকে, ঠিক আছে, অপর পক্ষকে যে নাকাল হইতে হবে। নাকাল মানে পেরেশান, বুঝছো? নাকাল মানে পেরেশানি, বুঝছো তো? হ্যাঁ, মানে দুশ্চিন্তা, পেরেশান হইতে হবে। সেই কথা ভাবিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। মানে কন্যা পক্ষকে বিব্রত পরিস্থিতি যে ফেলাইতে পারতেছি এইটার জন্য মা এবং মামা দুজনে হাসছেন, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো এটা বুঝো, হ্যাঁ, কোনো লাইন না বুঝলে আবার একটু দেখে নিও যে আমাদের সংসারের নীতি কি, যে আমাদের জিততেই হবে। আমাদের অভাব না থাকলেও আমরা জিতবো, আমরা অভাব থাকলেও জিতবো। আচ্ছা এইটার সাথে একটু রিলেট করো, হ্যাঁ, বাড়ির সাথে রিলেট করি। আচ্ছা আমি যে এই যে মাঝে মধ্যে যে সমাজের সাথে মিলায় বলে রাগ করো কিনা এই বিষয়টা, তোমরা বিয়ে শাদী খাইতে গেছো তো নাকি? বিয়ে শাদী, বিশেষ করে গ্রামের বাড়ির বিয়েগুলোর মধ্যে এই জিনিসটা মারাত্মক লেভেলের হয়। ধরো দাওয়াত দিছে 200 মানুষ,
আছে 300 মানুষ, আসে না? আসলে পরে খাবারের সংকট পড়ে কিনা? পড়ে না? একটা ঝামেলায় পড়ে না? বিশেষ করে বিয়ের দাওয়াতে পড়ে না? পড়লে দেখবা ওই সারা জীবন হচ্ছে মেয়েরে খোটা শোনায়, হ্যাঁ গেছিলাম তো তোমার বাড়িতে, খাওয়াইতে পারো নাই। কি বলে না গ্রামের বাড়িতে এই জিনিসগুলা, যে এখন না দাওয়াত দিছে 200 মানুষ, আসছে 300 মানুষ, মেয়ের বাড়ি খাওয়াবে কোত্থেকে বলো? একটা ঝামেলা না? হুম। ঠিক আছে, এখন তোমরা কি করবে তোমাদের বিয়েতে সুন্দরে, যে আপনারা বিকাশে 10,000 টাকা ফিল আপ করে আপনার আসনটি সিলেক্ট করে রাখুন। বাস একটা কিউআর কোডের ব্যবস্থা নিয়ে প্রয়োজন, এসিএস এর পক্ষ থেকে দিয়ে দিব আমরা কিউআর কোড। ওই যে মেট্রো রেলে ঢুকতে দেখছো না কার্ড পাঞ্চ করতে হয়, তোমরা বিয়ে উপলক্ষে একটা কার্ড পাঞ্চের সিস্টেম রাখবা, ঠিক আছে? 10,000 টাকা পারিয়া এবার আপনি 200 না 2,000 মানুষ আনেন, কোনো সমস্যা নেই। আর বাতে ঢুকলে হচ্ছে আমরা যেমন হোটেলে ঢুকলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় না, তোমরা দিয়ে দিবা ওয়েলকাম ডিম, মানে দাওয়াতে ঢুকার সাথে সাথে 2টা ডিম খাওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে ডিমের উপর একটা প্রাইজ মানি রাখবা, ঠিক আছে? ওই ডিম খেলে আর ও কিছুই খেতে পারবে না আর, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ড বাঁশি শখের কনসার্ট প্রভৃতি যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তির মতো, মত্ত হস্তি মানে বুঝে তো পাগলা হাতি, পাগলা হাতি মত্ত হস্তির মতো, হ্যাঁ, সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি বিবাহ বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। আমি বিবাহ বাড়িতে গিয়া এটা মানেটা একটু বুঝাও স্যার। এটা মানেটা হচ্ছে স্যার দেখো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তো বিদ্যার দেবী সবসময় আমাদেরকে কি শিখাইছে বলতো? বিদ্যার দেবীর কথা, যে কাউকে কষ্ট দিও না। এখন অনুপম যেহেতু এমএ পাস, অনুপম তো এটা শিখছে যে কাউকে কষ্ট দেওয়া ঠিক না। বিয়ের দিন সে কি করতেছে, এই যে বিদ্যার দেবীর যে শিক্ষাটা এটা সব বাদ দিয়া পুরা এলাকার মধ্যে ব্যান্ড বাঁশি টাশি করে, মানে যে শব্দ দূষণ করতে করতে বিয়ে বাড়িতে উপস্থিত হচ্ছে, এটা বলতেছে দেখে ব্যান্ড বাঁশি শখের কনসার্ট যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি যারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে আমি বিবাহ বাড়িতে উপস্থিত হইলাম। মানে অপরকে কষ্ট না দেওয়ার যে সরস্বতীর শিক্ষাটা, এটা বাদ দিয়ে শব্দ দূষণ করতে 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 কি আমি উপস্থিত হইলাম। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকানে নিলাম চড়িয়েছে বলে বোধ হইল। আমরা সারা জীবন কি দেখছি, এই গহনা কারা পরে? ছেলেরা পরে না মেয়েরা পরে? হ্যাঁ, ছেলেরা পরে না মেয়েরা পরে? ছেলেরা নাকি মেয়েরা? মেয়েরা না। কিন্তু অনুপম তার পাওয়ার দেখাইতে যায় কি বলতেছে, আংটি হীরা জরি জহরত, মানে কানের দুল নাকের দুল, আচ্ছা কানের দুল নাকের দুল দেয় নাই, মানে চেইন টেন ইয়া করে এমন অবস্থা হয়েছে যে গহনার দোকানে নিলামে চড়ে আছে বলে বোধ হলো। মানে আমারে দেখলে মনে হবে কি জানেন, আমি আপন জুয়েলার্স এর মডেল, এই টাইপের কথা বলতেছে, ঠিক আছে? পদ্মবন মানে হচ্ছে না, পদ্মবন এটা রূপক শব্দ দিচ্ছে, পদ্মের বন, হ্যাঁ এটা হচ্ছে চড়িয়েছে বলে বোধ হলো। তাদের ভাবি, ভাবি মানে হবু, ভাবি মানে হবু, হবু বা ভবিষ্যৎ জামাই, হবু জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করতে চললাম। মানে আমার যে কত দাপট, কত টাকা পয়সা যে আছে, এইটা বোঝানোর জন্য কি করতেছে, শ্বশুরের বাড়িতে শ্বশুরের সঙ্গে মোকাবেলা করতে গেছে, ঠিক আছে? যে আমার কত কিছু আছে। একটা গল্প বলি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য, ঠিক আছে? ছেলেরা এখন পরে মেয়েদেরকে কপি করতেছে না, আর ইসলামে নারীর মর্যাদা বেশি রাখ, কি বলেন সাদিয়া? ইসলামে তো নারীর মর্যাদা বেশি, এই জন্য হচ্ছে পোলারা এখন মাইয়া হয়ে যেতে চাইতেছে। আচ্ছা গল্পটা বলতেছে, এক লোকে বাজারে মাছ কিনতে গেছে। তো মাছ কিনতে যায় কি করতেছে, তার এই আঙ্গুলের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আংটি আছে, মানে স্বর্ণের আংটি। তা আমরা সাধারণত মাছ কিনতে গেলে করি কি, এই যে এই আঙ্গুল দিয়ে বলি না যে এই মাছটা কত, এই মাছটা কত। তো সে কি করছে, সে এই আঙ্গুল দিয়ে দেখাইতেছে, ভাই মাছটা কত, মাছটা কত, মানে বুঝাইতেছে আসলে আঙ্গুলটা উদ্দেশ্য না, দেখাইতে হচ্ছে কি যে আমার এখানে কি আছে, স্বর্ণের একটা আংটি আছে, বুঝতে পারছো? এখন যে বেটা মাছ বিক্রি করতেছে তার একটা দাঁতও হচ্ছে স্বর্ণের, সে বলতে 500 টাকা, 500 টাকা। মানে বুঝছো বিষয়টা, যে কি এই যেমন হচ্ছে কি স্বর্ণ দেখাইতেছে, ও কি করতেছে স্বর্ণের দাঁত দেখাইতেছে। ঠিক এরকম অনুপম যে আংটি হীরা জরি জহরত সব পড়ে এমন একটা ভাব নিয়ে আসছে, দেখ শ্বশুর আমার টাকা পয়সা কত আছে, এই টাইপের, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডলফ খান। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না, আর কিছু মুরব্বী আছে জ্ঞানজাম করেন না মুরব্বী। হ্যাঁ, মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীতে জায়গা সংকুলন হয় শক্ত, মানে পরিপূর্ণ জায়গায় পরিপূর্ণ, বুঝছো?
এত মানুষ, বললাম না কেরাল লাইট গ্রামের ভাষায় বলে। তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম ধরনের, একেবারে মধ্যম ধরনের নিতান্ত আয়োজন, ঠিক আছে, খুব বেশি কিছু নেই। ওই যে ওয়েলকাম ডিমস খাওয়াই দিচ্ছে, ওয়েলকাম ডিম, সংকুলান মানে পরিপূর্ণ, মানে স্থান হয় না এটাই। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, মানে খুব বেশি বিনয়ী না, খুব কি বিনয় প্রকাশ না, বিনয় প্রকাশ না মানে বুঝছেন, হাতির বাড়িতে গরিবের পাড়া, সরি গরিবের বাড়িতে হাতির পাড়া, আপনারা আসছেন এই সেই ইত্যাদি ইত্যাদি আছে এই টাইপের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র না, মুখে তো কোনো কথাই নেই। আচ্ছা শম্ভুনাথে এমনি হচ্ছে কম কথা বলে, ঠিক না শম্ভুনাথ, হ্যাঁ, মুখে তো কোনো কথাই নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশ কালো ও বিপুল শরীর তার এক উকিল বন্ধু। স্যার এই যে এখান থেকে কথাটা যা বলতেছে না, এটা হচ্ছে তার বন্ধু, উকিল বন্ধু, ঠিক আছে, উকিল বন্ধুর কথা বলতেছে। হ্যাঁ, বিপুল শরীর তার এক উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাসে, মানে এই যে মুচকি হাসি দেওয়ার কথা বলতেছে, মুচকি হাসি, ঠিক আছে, মুচকি হাসি, এটা মুটকি হাসি দিয়ে না দেখেন, ও গদ গদ বচনে কনসার্ট পার্টি করতল হইতে বাজিয়ে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া নেন দিতেন। অভিষিক্ত মানে প্রশংসার কথা বলতেছে, ঠিক আছে, প্রশংসা বা আপ্যায়ন বা ইত্যাদি ইত্যাদি কথা বলছে। তাহলে গোড়াতে একটা এসপারস্পার হয়ে যেত। এসপারস্পার মানে হচ্ছে এখানে মীমাংসা না, এখানে হচ্ছে বিয়ে ভাঙা, এখানে কি হতো একটা বিয়ে ভাঙা হয়ে যেত। মানে এই যে শম্ভুনাথের উকিল বন্ধু যদি এই ইয়া না করতো, মিশকালো মানে হচ্ছে কালো, কালো মিশি কালো, মানে মিশি মানে ছাই, ছায়ের মতো কালো স্যার, মিশকালো ছাইয়ের মতো কালো, হ্যাঁ। তাই বলতেছে যে যদি শম্ভুনাথের উকিল বন্ধু যদি না থাকতো তাহলে কি আজকে বিয়া এখানেই শেষ হয়ে যেত। বুঝা গেছে বিষয়টা, শম্ভুনাথের উকিল বন্ধু যদি না থাকতো আজকের বিয়া এখানেই শেষ হয়ে যেত, ঠিক আছে। স্যার বাংলার মধ্যে সব অর্থের ইয়া নিয়েন না, গদ গদ বচন মানে হচ্ছে হাবা হুবা ভাব দেখায় না, একটা সরল একটা ভাব দেখায় না, গদ গদ বচন সরল ভাব, ঠিক আছে, সরল ভাব, এটাই বলতেছে। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইলো বুঝি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার তোমাকে এদিকে আসতে হচ্ছে, দেখছো, এটা হচ্ছে কি প্রথম কথা, এটাই হচ্ছে প্রথম কথা, ঠিক আছে, একবার তোমাকে একবার এদিকে আসতে হচ্ছে। কি হয়েছে দেখো, ব্যাপারখানায় সকলেরই না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে কিছু একটা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। তাহলে মামার এইম ইন লাইফ কি, আমি কোনো মতেই কারো কাছে কি করব না, ঠকবো না। তার ভয় তার বেয়াই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন, দেখছেন, তার ভয় কি যে তার বেয়াই, তাহলে মামার মধ্যে একটা আস্থাহীনতা কাজ করতো, ঠিক না, সে কারো বিশ্বাস করতে পারতেছে না, ঠিক আছে, হ্যাঁ, তার ভয় তার বেয়াই তাকে ফাঁকি দিতে পারে। বিবাহ কার্য শেষ হয়ে গেলে ফাঁকির আর প্রতিকার চলিবে না, ঠিক আছে, বিয়ে হয়ে গেলে তাহলে আর লাভটা কি, বিয়ে হয়ে যাওয়ার পর যদি স্বর্ণ যদি না দেয় তাহলে কিছু করতে পারবে, কিছুই করতে পারবে না। বাড়ি ভাড়া, সওগাত, সওগাত মানে হচ্ছে উপঢৌকন বা উপহার, সওগাত মানে হচ্ছে উপহার, ঠিক আছে, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেমন টানাটানির পরিচয় পাওয়া গেছে, মানে শম্ভুনাথ বাবু যেমন হিসাব করে করে খরচ করছে, এটাই বলতেছে, হ্যাঁ, টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করেছিলেন দেওয়া থোয়া সম্পর্কে এই লোকের শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না, মানে একটা অবিশ্বাসী মনোভাব, একটা অবিশ্বাসী মনোভাব, ঠিক আছে। তোমরা উদাহরণ দিলে হয়তো বুঝদা, দিব নাকি চিন্তা করতেছে যারা ঠিক হবে উদাহরণটা। একটা নাটক আছে না, নাটক একটা চরিত্র আছে নাকি পাশা না কি জানি, একটা নাটক আছে নাকি, ও নাটকের মধ্যে পাশা একটা চরিত্র আছে, পাশা একদিন হোটেলে খাওয়াইতে চায়, তো এইটা নিয়ে হচ্ছে যে যারাদেরকে খাওয়াইতে চায় তারা কি সংকটে ভোগী, আসলে কি আপনি খাওয়াইবেন, আপনি কি আসলে কি বিল দিবেন নাকি আমাদেরকে ওখানে রেখে আসবেন, কি এরকম না। তো এখন শম্ভুনাথ বাবু এত টাকার যৌতুক দিবে, ঠিক আছে, শম্ভুনাথ বাবু এত টাকার যৌতুক দিবে, কিন্তু যৌতুক দেওয়ার আগে দেখা যাচ্ছে যে উপহার, গাড়ি ভাড়া সবকিছুর মধ্যে মূলামূলি করতেছে, খুব টানাটানি পরিচয় দিতেছে। এইটা দেখে মামার হচ্ছে ভয় লেগে দিতেছে, না রে এইবারকে আসলে যৌতুক দিবে নাকি না দিবে একটা ভয় আছে, এক কাজ করে আগে স্বর্ণগুলো একটু মাইপা দেখি, ঠিক আছে, এই টাইপের, ঠিক আছে। আমরা কিন্তু হচ্ছে ওই টপিক রিলেটেড এক্সাম্পলগুলো দেবো, ঠিক আছে, টপিক রিলেটেড। আরে অ্যাপ থেকে ক্লাস ডাউনলোড করা যায় না। আচ্ছা, সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ লয়ে আসছে, দেখছেন, কারে নিয়ে আসছে, স্যাকরা, স্যাকরা মানে হচ্ছে যে স্বর্ণ যাচাই,
স্বর্ণ যাচাই করে, স্যাকরায় দেখছেন, মানে কোনো কমতি রাখে না, একবারে স্যাকরায় স্বর্ণ নিয়ে আসছে। বলতেছে দাড়ি পাল্লা কোষ্ঠী পাথর, পাশের ঘরে যায় দেখি, হ্যাঁ পাশের ঘরে যে মামা এক তক্তপোষে, তক্তপোষ মানে বড় চৌকি, তক্তপোষ, হ্যাঁ তক্তপোষে একটা স্যাকরা এবং স্যাকরা তার দাড়ি পাল্লা কোষ্ঠী পাথর লেয়া প্রভৃতি মেজে বসিয়ে আছে, ঠিক আছে, দাড়ি পাল্লা কোষ্ঠী পাথর নিয়ে কি করেছে, মেজে বসিয়ে আছে। এখন দেখো মামার জিনিসটা তো হচ্ছে আমাদের কাছে একটু ইয়া লাগছে, অকওয়ার্ড লাগছে না? এবার তোমার বাসায় এসে যদি কেউ যদি এভাবে বলে, তোমার বাসায় এসে যদি কেউ যদি বলে এই আপনারা ফুটানো পানি খান তো, আপনারা হাইজেনিক কিনা, তখন তোমার কাছে একটা এটা অপমান কিনা, ওয়ান কাইন্ড অফ, বলো তো। মামা এসে বিয়ে করাতে যা কি করবে, যে সেক্রেটারি ইয়ে আছে সেক্রেটারি নিয়ে আসবে। ঠিক তোমার বাসায় যদি কেউ যদি এরকম কোশ্চেন করো, বা তুমি যদি কারো বইতে কোশ্চেন যদি করো, তাহলে কি এগুলো একটা অপমানজনক কোশ্চেন না? এই টাইপের। সোমনাথ বাবু আমাকে বললেন, তোমার মামা বলতেছেন বিবাহের কাজ শুরু হওয়ার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখবেন, ঠিক আছে, কি পরিমাণ দেখছো, হ্যাঁ কি পরিমাণ, গহনার সমস্ত গহনা যাচাই করে। এই যে তুমি কি বলো, আমি মাথা হেট করে চুপ করে রইলাম, মাম্মাস বয়, আমি কি বলবো, হ্যাঁ মামা একটা ফাউল লোক, আচ্ছা ঠিক আছে। মা বলেন ও আবার কি বলবে, আমি যা বলবো তাই বলবে, ঠিক আছে, সব জায়গায় এরকম না, দেখছেন না। সোমনাথ বাবু আমার দিকে চাহিয়া বলেন, সেই কথাই তবে ঠিক, উনি যা বলবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কোনো কিছুই বলি আর নাই। এটা হচ্ছে সোমনাথ বাবু যাচাই করতেছে, বুঝতে পারছো? সোমনাথ বাবু কি করতেছে, যাচাই করতেছে অনুপম রে, যে তোমার মধ্যে কতটুকু ব্যক্তিত্ব বোধ আছে, তোমার মধ্যে কতটুকু ব্যক্তিত্ব বোধ আছে, এটা যাচাই করতেছে, ঠিক আছে। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এসব কথা আবার সম্পূর্ণ অনধিকার, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার মা বলে যা, আমার মামা বলে যা, আমি তা মেনে নিব, আমি ছোট মানুষ, এই টাইপের। আচ্ছা তবে বসো, কি বলতেছে দেখো, আচ্ছা তবে বসো। মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া দিতেছে, এটাই হচ্ছে তার চরম লেভেলের অপমান। চিন্তা করে দেখো তো একটু, যে বিয়ের কন্যা বিয়ের আসরে বসে আছে, কন্যা বিয়ের আসরে বসে আছে, তার গা থেকে সবগুলা গহনা খুলে মাপামাপি করতেছে, তো এটা কি চরম অপমান না? মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া নিতেছে, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলেন অনুপম এখানে কি করবে, সবাই গিয়ে বসুক না। কেন? অনুপম যেন কোনো প্রতিবাদ না করে, অনুপম যেন কি না করে, কোনো প্রতিবাদের ভয়, ঠিক আছে, কিন্তু অনুপম এমনই ব্যক্তিত্বহীন, ওর মধ্যে ওই প্রতিবাদ করার শক্তিটাও নেই, এতটাই ব্যক্তিত্বহীন। সোমনাথ বলে না সবাই নয়, এখানে গিয়ে বসতে হবে, এখানেই বসতে হবে, দেখছেন। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন, ঠিক আছে। সমস্তই তার পিতামহী দাদা, পিতামহী মানে হচ্ছে দাদা, মানে শম্ভুনাথের দাদার, সমস্তই তার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনে, মানে বর্তমান ফ্যাশনের বিবেচনায় সূক্ষ্ম কাজ দেয়। তোমরা জানো যে গহনার মধ্যে যত বেশি সূক্ষ্ম কাজ হবে, তত কিন্তু গহনার মধ্যে কিন্তু খাদ বেশি হবে, ঠিক না? হ্যাঁ, কত যেন কি খাদ বেশি হবে, এটা বলতেছে। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। স্যাকরা গহনা হাতে নিয়ে বলিলেন, এ আর কি দেখিব, ইয়াতে খাদ নাই, এটা নির্ভেজাল। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না, মানে এই যে নির্ভেজাল স্বর্ণ এখনকার দিনে কি পাওয়াই যায় না, এটা বলতেছে। এমন সোনা এখনকার দিনে কি ব্যবহারই হয় না। আচ্ছা, এই বলিয়া সে মকর মুখ হচ্ছে স্যার কুমিরের মুখের ডিজাইন, কুমিরের মুখ, ঠিক আছে, কুমিরের মুখের ডিজাইন। মকর মুখে একখানা বালা একটু চাপ দিয়ে দেখেন, একটু বাঁকিয়া যায়, কারণ কি খাঁটি যে স্বর্ণটা থাকে, এটা কি বেঁকে যায়, এটা বলতেছে। মামা তখনই নোট বইয়ে গহনার ফর্দ তুকে এলেন, চিন্তা করেন কেমন ছোট লোক। মামা কি করছে, যে হ্যাঁ কত স্বর্ণ দিছে এটা তালিকা লিখে রাখছে, বেশি হিসাবে তালিকা লিখে রাখছে, পাছে যা দেখানো হলো, মানে পরে যদি কোনোটা যদি কম পড়ে, বুঝতে পারছেন বিষয়টা? মানে কেমন ছোট লোকের ছোট লোক, যা গহনা দিছে ওই গহনার আবার কি রাখতেছে, তালিকা রাখতেছে, যদি কোনোটা মিসিং হয় তাহলে ধরবে, বুঝছো? আচ্ছা, হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দেবার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং ভারে তার চেয়ে অনেক বেশি। তার মানে কি প্রাপ্তি বেশি কিনা বলতো? মানে আমার প্রাপ্তি ছিল 1 লাখ টাকা, আমি পেয়ে গেছি 2 লাখ টাকা, প্রাপ্তি বেশি কিনা? আমি যে যতটুকু স্বর্ণ আশা করছিলাম তার চেয়ে আরো অনেক কি বেশি, ঠিক আছে, এই টাইপের। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, ইয়ারিং মানে বুঝছো তো, কানের দুল, ইয়ারিং। মেয়েরা কোনো ভুল টুল হলে বলে দিও, কারণ তোমাদের অনেক জিনিস সম্পর্কে আমি কম জানি, ঠিক আছে, বিশেষ অজ্ঞ আমি এই সমস্ত বিষয়ে। শম্ভুনাথ সেইটা স্যাকরার হাতে দিয়া বললেন, এইটা একবার পরখ করিয়া দেখো দেখি, মানে এই ইয়ারিংটা একটু দেখো তো কেমন। স্যাকরা বললে, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে,
এখানে স্বর্ণ নাই। চিন্তা করো বিষয়টা, যে সোমনাথ বাবু কি করছে, একটা ইয়ারিং আনছে, ইয়ারিং এনে, হ্যাঁ ইয়ারিং এনে হচ্ছে বলতেছে যে আচ্ছা দেখো তো এটা কেমন, বলতেছে এইটা কোনো স্বর্ণ নাই। এখন কি হয়েছে দেখো, মজার বিষয় দেখো, সোমনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন এইটা আপনারাই রাখিয়া দিন, এই ইয়ারিংটা কি করেন, আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়েই কন্যাকে তারা আশীর্বাদ করিয়াছিলেন। মানে কি লেভেলের বাটপার, চিন্তা করো, যে সোমনাথ বাবুরে, মানে মামা কি বলতেছে, সোমনাথ বাবু বাটপার, মানে মামার যে বিয়ে হয়ে গেলে তো আর গহনা ফেরত পাবো না, মানে সোমনাথ বাটপার। কিন্তু ওরা কন্যারে যেমন একটা ওয়েলকাম স্বর্ণ টর্ণ বা কিছু দেয় না, হাজব্যান্ডের বাড়ি থেকে দেয় না, কন্যারে ওরা যে স্বর্ণটা দিছে ওইটাই ভেজালওয়ালা। কথাটা কি বুঝতে পারছো বিষয়টা, যে ছেলের বাড়ি থেকে যে স্বর্ণটা দেওয়া হয়েছে ওইটাই ভেজাল, আর ওইটাই সবাই সামনে কি সোমনাথ বাবু ধরায় দিছে, এই টাইপের, ঠিক আছে। হুম, হ্যাঁ ইয়ারিংয়ে লিখছে, ইয়ারিংয়ে লিখছে, হ্যাঁ ইয়ারিং দিয়েই তারা কন্যাকে আশীর্বাদ করেছেন। মামার মুখ লাল হয়ে গেল, কেন লাল হয়ে গেছে, সবার সামনে অপমান করায়, সবার সামনে অপমান করার কারণে কি করেছে, লাল হয়ে গেছে। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত থাকিবেন। মানে বুঝে নেন বিষয়টা, সে অন্যকে ঠকাবে কিন্তু ধরা পড়বে না, এইটা থেকে সে বঞ্চিত হইল। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, জয় বাংলা মার্কার প্রতিশোধ। হ্যাঁ, সে অন্যকে ঠকাবে কিন্তু ধরা পড়বে না, এই আনন্দ থেকে বঞ্চিত হলে, এবং সবাই সামনে কি ধরাই দিচ্ছে এরকম। এবং তার উপর কিছু উপরি পাওনা হলো, উপরি পাওনা কি সবার সামনে অপমান জুটিল। যাই হোক, অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, হ্যাঁ অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। আরে মানে অপমান করছে সোমনাথ বাবু মামারে, আর মামার জিদ ঝাড়তেছে কার উপর দিয়া, অনুপমের উপর দিয়া, অনুপম যাও সবাই গিয়ে বসো। কি আপনাদের এরকম হয় না, বাবা মার ঝগড়া লাগলে দোষ কার, আপনার মোবাইলের হয় না? ঠিক আপনারা আপনার বাবা বা মা বকা দিলে আপনার ছোট ভাই বোনের উপর দিয়ে জিদটা উঠান না, ঠিক এরকম, ঠিক আছে। হুম, আচ্ছা সোমনাথ বললেন না এখন সবাই বসিতে হবে না, চলেন আপনারা খাওয়াই দিই। মা বলে সে কি কথা, লগ্ন, লগ্ন মানে হচ্ছে বিয়ের একটা বিশেষ সময়, মানে বিয়ের বিশেষ সময় বা নির্দিষ্ট একটা সময়, ঠিক আছে, যেটা ওই যে বিয়ের সময় ইয়া করা হয়, এটা বলতেছে। সে কি লগ্ন, লগ্ন মেনে চলতে হবে না, ঠিক আছে। সোমনাথ রমণের সেই জন্য কিছু ভাববেন না, উঠেন। লোকটা নিহাত ভালো মানুষ ধরন, এখন দেখছেন এখন কি বলতেছে, যে সোমনাথ ভালো মানুষ, কেন ভালো মানুষ ধরনের মনে করতেছে, টেকা দিছে সোমনাথ বাবু, কি টাকা ঠিক আছে, এখন কি বলতেছে, হ্যাঁ লোকটা নিহাত ভালো মানুষের। তো এরকম আপনি যতক্ষণ কি করতে পারবেন, আত্মীয় স্বজন মানুষের টাকা দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যখনই আপনি টাকা দেওয়া বন্ধ দিবেন তখনই হচ্ছে আপনারা বাঁশ দিব মানুষদের ভালো। হ্যাঁ ভালো মানুষ ধরেন, কিন্তু ভিতরে একটু জোর আছে বলে মনে হলো, মানে মানসিক দৃঢ়তা, মানসিক দৃঢ়তা। কেন দৃঢ়তা আছে তার মধ্যে, খুবই স্বাভাবিক, কারণ সে কি স্বর্ণের হিসাব পাই পাই করে বুঝাই দিচ্ছে, ঠিক আছে, পই পই করে হিসাব দিচ্ছে। মামাকে উঠিতে হইল, বরযাত্রীরা আহার হয়ে গেল, আয়োজনে আড়ম্বর ছিল না, আড়ম্বর মানে হচ্ছে জাঁকজমক, ঠিক আছে, জাঁকজমক, ঠিক আছে, হ্যাঁ জাঁকজমক ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হলো। তাহলে বরযাত্রীর দল কেন তৃপ্ত হইল, অ্যান্সারটা কি হবে স্যার, সব পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া বরযাত্রীর দল তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হলে সোমনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। দেখেন এখনো ইয়া নিতেছে, মানে যাচাই করতেছে যে পোলাটা কেমন, ঠিক আছে, মানে অরিজিনালি ফার্মের মুরগি কিনা, এটাই বলতেছে, আমাকে খাইতে বলিলেন। মানে সে কি কথা, বিয়ের পূর্বে বর খাইবে কেমন করিয়া, বিয়ের আগে বর খায় কেমন করিয়া, ঠিক আছে, এটাই বলতেছে, ঠিক আছে, বিয়ের পূর্বে বর খাইবে কেমন করিয়া। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো বসিয়া যাইতে কোনো দোষ আছে? অনুপমের কাছে বলতেছে, ঠিক আছে, তুমি কি বলো বসিয়া যাইতে কোনো দোষ আছে, মানে ব্যক্তিত্ববোধ বা মনোভাব জানার চেষ্টা, তার ব্যক্তিত্ববোধ বা মনোভাব জানার চেষ্টা করতেছে। মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ, মাতৃ আজ্ঞা মানে হচ্ছে মায়ের আদেশ, মায়ের আদেশ, ঠিক আছে, মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মানে মূর্তিমান, মানে বর্তমান যেটা বলতেছে, এটাই বলতেছে মায়ের আদেশের প্রতিচ্ছবি মামা উপস্থিত। এখানে মার বলতে হচ্ছে দেবীদের আদেশ আছে না, অনেকটা দেবীদের আদেশ, ঠিক আছে, মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। চিন্তা করেন, এখনো সে তার ওয়াইফরে মানে হবু বউরে অপমান করলো, তার শ্বশুররে অপমান করলো,
তারপরও তার মধ্যে কোনো ব্যক্তিত্ববোধ নাই, এটাই বলতেছে। তখন শম্ভুনাথ বাবু মামাকে বললেন, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারেনি, মানে একটা সৌজন্যতা। বাঁশ দেওয়ার আগে একটা সৌজন্যতা দেয় না, বাঁশ দেওয়ার আগে। তো আমাদেরকে আমাদেরকে জানো ফেসবুকে হচ্ছে তোমরা বাঁশ দাও কিভাবে জানো, সুন্দর বাঁশ দাও, আমার ভালো লাগে খুব বাঁশগুলা। সেটা কি, স্যার আপনারা তো অনেক সম্মান করতাম, আপনার দ্বারা তো এমনটা আশা করি নাই, ঠিক আছে স্যার আপনি এমনটা করবেন এমনটা তো আশা করিনি, আপনার আমরা সম্মান করতাম। আরে মানে আমার দ্বারা আমার বউ পোলাপানি কিছু আশা করে না, তুমি আশা করো কি ব্যাপার, তোমার তো আশা করা উচিত না কোনো কিছু। এটা হচ্ছে আমাদের সেলিব্রিটিজমের একটা কি দেওয়া, দাসত্বের মধ্যে ফেলায় দেওয়া, যে স্যার আপনি সেলিব্রিটি বা যেই হোক না কেন, যতক্ষণ আমাদের পক্ষে থাকবেন ততক্ষণ আমরা আপনার পক্ষে আছি, যখনই উচিত কথা বলবেন না কোনোটা আমাদের বিপক্ষে লাগবে, তখন কিন্তু কি আর আমরা আপনার পক্ষে নাই, এই টাইপের, ঠিক আছে সেলিব্রিটিজম। আমি আহারে বসিতে পারিলাম না, তখন সোমনাথ বাবু আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করবেন। আচ্ছা রাত অনেক হয়ে আছে, আপনাদেরকে আর কষ্ট বাড়াতে ইচ্ছা করি না, এখন তবে আচ্ছা মা বলেন তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, বিয়ের লেগে প্রস্তুত, সবাই প্রস্তুত আছি আমরা। সোমনাথ বলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যাখ্যান, এটাই কি প্রত্যাখ্যান, যে আপনাদের গাড়ি বলে দিতেছি, ভ্যান গাড়িতে যাবেন না ঠেলা গাড়িতে যাবেন, আপনাদেরকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করতেছেন নাকি, কি বলেন, ঠিক আছে মজা করতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই শুরু করছেন, ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, মানে ক্ষোভ প্রকাশ করা বলতেছে, ঠিক আছে, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, মানে এই যে অপমান, ঠিক আছে, এই যে অপমানের প্রতিশোধ, ঠিক আছে, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটাই বলতেছেন। আচ্ছা তারপর মামা দুই চোখ, হ্যাঁ মামা দুই চোখ এত বড় বড় করে অবাক হয়ে গেলেন, কারণ সারা জীবন দেখছে হচ্ছে ছেলেরা বা ছেলের গার্ডিয়ান মেয়েদের গার্ডিয়ানকে অপমান করে, তো ওইখানে মেয়ের গার্ডিয়ান ছেলের গার্ডিয়ান অপমান করতেছে, এই জন্য বলতেছে মামা দুই চোখ এত বড় বড় করিয়া, ঠিক আছে, কত বড় বড় করিয়া স্যার এটা ইয়া করে বলতেছে, এটা টিটকারি করে বলতেছে, ঠাট্টার সম্পর্ক, এখানে ঠাট্টা মানে বোঝাচ্ছে অপমান, ঠাট্টা মানে বোঝাচ্ছে হচ্ছে অপমান, যে আপনারা যে অপমানটা শুরু করছেন আমাকে দিয়ে, এই অপমানের পর এখানে কি সম্পর্ক রাখার কোনো মানে নেই, আপনারা যে অপমান শুরু করছেন এই অপমানের পর কি সম্পর্কটা রাখার কোনো মানে নাই, এই যে এখানে বলতেছে মামা দুই চোখ এত বড় বড় করে মেলে ধরলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। বুঝতে পারছো বিষয়টা, আত্মমর্যাদা বোধটা কি, আমার কন্যা গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তারকে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটা কথাও বলা তিনি আবশ্যক বোধ করেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই না, কারণ আমি একটা ব্যক্তিত্বহীন কলা গাছ ছাড়া কিছুই না, কলা গাছের একটা দাম আছে, আমার ওটুক দামও নাই, ঠিক আছে। তারপরে যা হইল আমি বলিতে ইচ্ছা করি না, ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, ঝাড় লণ্ঠন চিনে তো, ওই যে উপরে যে বাতি ঝুলে রাখে, ঠিক আছে, ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বেরোলো, মানে কি করছে, ধ্বংস করেছে, ঠিক আছে, দক্ষ যজ্ঞ শব্দার্থে আছে একটা বিষয়, তোমাদের কাছে যেহেতু বই নেই এটা আমি করতেছি না, দক্ষ যজ্ঞের পালা সারিয়া বেরোলো, এখানে আমি শব্দার্থ রেফারেন্স দেবো, হ্যাঁ শব্দার্থটা দেখবা, প্রজাপতি দক্ষ টক্ষ ইত্যাদি। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসনচকীয় কনসার্ট একসাথে বাজিল না, ঠিক আছে, মানে কি উৎসব মুখর পরিবেশ আর থাকলো না, উৎসব মুখর পরিবেশ আর থাকলো না, এবং অভ্রের ঝাড়গুলো, অভ্রের ঝাড় মানে হচ্ছে আকাশবাতি, ওই যে আমরা ঝাড়বাতি বলি না, এটা হচ্ছে আকাশবাতি, অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যর বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না, এটা মানে বুঝো। বিয়ের মধ্যে তো হচ্ছে কি ঝাড়বাতি থাকে না, ঝাড়বাতি কেন, যাতে করে বিয়ের অনুষ্ঠানের জায়গাটা আলোকিত করা যায়, এটার জন্য তো রাখে। ওরা কি করছে, ঝাড়বাতি সব ভেঙে ফেলছে, ভেঙে ফেলার কারণে কি হয়ে গেছে গা, এলাকাটা অন্ধকার হয়ে গেছে, তাকালে কি দেখা যায়, তারা দেখা যায়, বুঝা গেছে বিষয়টা। এটাই বলতেছে যে অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া, আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল, মহানির্বাণ মানে মৃত্যু, মানে এখানে নিভে যাওয়া, এখানে নিভে যাওয়া, কোথায় যে মহানির্বাণ লাভ করিল তার সন্ধান পাওয়া গেল না। অর্থটা কি, যে ঝাড়বাতিগুলো আলোকিত করার দায়িত্ব আকাশের তারার উপর দিয়া নিজেরাই নিভে গেল, ঝাড়বাতিগুলো আলোকিত করার দায়িত্ব আকাশের তারার উপর দিয়ে কি নিজেরাই নিভে গেল। ঝাড় লণ্ঠন মানে হচ্ছে স্যার, লণ্ঠন মানে বাতি, ঝাড়বাতি ঝুলায় ঝুলায় রাখে না,
ঝাড়বাতি। ঠিক আছে, আজকে এতটুকুই। তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার রসন চকি হচ্ছে 3টা ইয়ার সমষ্টি, রসন চকি। তোমাদের আমি বলি, দেখো স্লাইডটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সব শব্দার্থ আছে, এই দেখো, এই দেখো সব কিছু রসন চকি, সানাই, ঠিক আছে, সানাই, তারপর কি ঢোল, কাশি, এগুলার ঐক্যতান, এগুলার একটা শব্দ, অভ্রকে এক ধরনের খনিজ ধাতু, সব কিছুই তুমি স্লাইডে পাবা। ঠিক আছে, সবে আমরা ভাবার্থটা বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা আগামী ক্লাসে হচ্ছে 3 নম্বর থেকে শুরু করব। আজকের কোনো কোশ্চেন? লাস্টের লাইনটা আবার বলবো কি, এই দেখো, এই অর্থটা দেখো, ঝাড়বাতিগুলো আলোকিত করার দায়িত্ব, কারণ ঝাড়বাতিগুলো কি করে ফেলছে, ভেঙে ফেলছে ঝাড়বাতিগুলো। ঝাড়বাতিগুলো ভাঙার কারণে ঝাড়বাতি আলোকিত করার দায়িত্ব আকাশের তারার উপর দিয়ে নিজেরা নিভে গেল। মানে ঝাড়বাতি তো আমরা ভেঙে ফেলছি, ভেঙে ফেলার কারণে উপর দিয়ে কি আকাশের তারা দেখা যেতেছে, এটাই বলতেছে যে দেখো, অব্রের ঝাড়গুলো মানে এই যে ঝাড়বাতিগুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া। ঝাড়গুলোর দায়িত্ব কি ছিল, আলোকিত করা। এখন এই আলোকিত করার দায়িত্ব কার, আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া। কোথায় যে মহারিজমা লাভ করিল, মানে কোথায় যে নিভে গেল তা সন্ধান পাওয়া গেল না। ঝাড়বাতি ভেঙে ফেলছি, এখন কি দেখতেছি আমরা, উপরের দিকে আকাশের তারা দেখতেছি। এটা এটা ভাবার্থটা না। আজকে কুইজ নাই, হ্যাঁ আজকে কুইজ দেয়। এসিএস এর তো বাংলা বই 2025 সাল থেকে বের হয়েছে নাকি, 2025 সালে না, 2025 সালের সিলেবাস তোমাদের সাথে মিলবে না, 2026 সাল হইলে মিলবে। 25 সালে শর্ট সিলেবাস ছিল এবং 25 সালের গদ্য পদ্যগুলো নাই, এখন সবগুলো নাই। কল্যাণীর সাথীকে অনুপমের পরে ট্রেনে দেখা হয়, আমরা পরের গল্পে দেখব, আমরা করি না দিয়ে। স্যার আজকে আমরা স্লাইড দিব না, হ্যাঁ আজকে আমরা স্লাইড দিব না, আমরা শনিবার এই গল্পটা শেষ করে তারপর স্লাইড দিব। কথাটা কি বুঝতে পারছো বিষয়টা? কোন রাইটারের বই না, কোনো রাইটারের বই লাগবে না, তোমার সাহিত্য পাঠ মেইন বই লাগবে, কোনো গ্রামারের বই কিনবা না দয়া করে, কোনো গ্রামারের বই লাগবে না। আর তোমরা যদি চাও যে এক বইয়ের মধ্যে সব কিছু, তাহলে রম্বস পাবলিকেশনের যে বইটা আছে দেখবা, ওইটা নিতে পারো, কারণ ওইটার মধ্যে হচ্ছে প্রথম পত্রের সব গদ্য পদ্যগুলোও দেওয়া আছে। এই গল্পের আরেকটা ক্লাস হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? এই গল্প তো অনেক বলছি, দুনিয়ার গল্প বলছি আমি। না এসিএস থেকে বাংলা বই দেওয়া হবে না, অর্ডার করতে হবে স্যার। হ্যাঁ রম্বসের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। ঠিক আছে স্যার, বোর্ড বুক কি আগের ইয়ারের গলা হবে? 26-এর যে সিলেবাস ওইটা হলে হবে 26-এর। না কলেজ থেকে কোনো বই দিবে না, ইন্টারে কলেজ থেকে কোনো বই দিবে না, সব কি নিতে হইবে। না না এখন কোনো বই কিন, এখন না, এখন না, এমনি রম্বসের বই কিনতে পারো, সেটা আলাদা কথা, এখন দরকার নেই স্যার। আচ্ছা স্যার, না স্যার আজকে জিকে দেখালাম না অনেকগুলা, আজকেও তো দেখাইছি কিছু জিকে। ঠিক আছে, ফুল সিলেবাস, হ্যাঁ ফুল সিলেবাস। ঠিক আছে, পড়া বুঝছো ইনশাল্লাহ? হ্যাঁ, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাড়াতাড়ি ভর্তি হতে বলো যদি পারো, কারণ হচ্ছে পড়া কিন্তু আগায় যাচ্ছে। আর এই যে আমরা তো আসলে পড়ার প্রেশার দিচ্ছি না, মজা করতেছি আমরা, হ্যাঁ সবই পড়াবো, সহপাঠ টহপাঠ সবই পড়াবো। টেক্সট বুক দোকান থেকে কিনবেন, লাইব্রেরি থেকে কিনবেন আপাতত না স্যার। রূপক শব্দ কি, রূপক শব্দ মানে হচ্ছে বলে একটা বুঝায় আরেকটা, এটা হচ্ছে রূপক শব্দ। ঠিক আছে, বলে একটা বুঝায় আরেকটা। আমার বাসা শনি একটা। ঠিক আছে, ভালো থেকো তাহলে, আসসালামু আলাইকুম।